আজ আমার গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি অর্জুন সমগ্র প্রথম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প 1.5 দিন। আজ থাকলো প্রথম পর্ব। জিন্সের প্যান্ট আর ব্যাগি শার্ট পরে সাইকেল চালাচ্ছিল অর্জুন। এখনো জলপাইগুড়িতে তেমন শীত পড়েনি, গরমটা নেই এই যা। এই সময় একটু বৃষ্টি হওয়ার অপেক্ষা, তারপর কয়েক মাস ধরে হাড় কাঁপাবে। এখন হাওয়ায় একটা মিষ্টি আরাম। কদমতলার মোড়ে এই সকালে তেমন ভিড় নেই। বেলা বাড়লেই রিক্সার দাপটে পথ চলাই মুশকিল হয়ে দাঁড়ায় এই তল্লাটে। মোড়টা পার হতেই অর্জুন দেখল যোগুদা মর্নিং ওয়াক শেষ করে ফিরছেন। ছোটখাটো এই মানুষটি এই সেদিনও অর্জুনের জন্য চাকরির খুব চেষ্টা করেছিলেন। দেখতে পাওয়া মাত্রই যোগুদা হাত তুললেন। কোথায় চললে? এমনি ঘুরে বেড়াচ্ছি। অর্জুন সাইকেল থেকে নেমে দাঁড়ালো। আমি অনেক ভেবে দেখলাম, তোমার চাকরি না হয়ে খুব ভালো হয়েছে। একবার একটা চাকরিতে ঢুকলে ভবিষ্যৎ 12টা। চাকরিতে ঢুকলে তোমার ইউরোপ আমেরিকায় যাওয়া হতো না। ভাবতে পারা যায় আমাদের মতো আর্থিক অবস্থার পরিবার থেকে তোমার মতো বয়সের কেউ ওদেশে বেড়াতে যাচ্ছে। একবার মালবাজারে চলে এসো। আপনি কি ডেইলি প্যাসেঞ্জারি করছেন? না, শনি রবিবার এখানে থাকি। একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে ওখানে। কিরকম? অর্জুন কৌতূহলী হলো। যোগুদা আশেপাশে একবার নজর বুলিয়ে বললেন, এসো চা খাওয়া যাক। কদমতলার মোড়েই যে ভাঙাচোরা চায়ের দোকানে যোগুদাকে অনেকদিন আড্ডা মারতে দেখেছে অর্জুন, সেখানেই গেল। সবে চায়ের জল গরম হচ্ছে। বেঞ্চিতে আরাম করে বসে যোগুদা বললেন, আমাদের ব্যাংক লোনের জন্য রোজ এক গাদা দরখাস্ত করে, বাছাই করে জামিনদার রেখে উপযুক্ত লোককে আমরা ধার দিই, ব্যবসা করে তাদের সেই টাকা শোধ করে দেওয়ার জন্য। কিন্তু 70% মানুষ পুরো টাকা শোধ দেয় না। ঘটনাটা সবাই জানে। এর মধ্যে ইন্টারেস্টিং কেস কি আছে বুঝতে পারছিল না অর্জুন। সে নড়ে চড়ে বসল। অমল সোমের কাছে যাওয়ার কথা আছে। কাল রাত্রে হাবুকে দিয়ে তিনি চিঠি পাঠিয়ে দেখা করতে বলেছেন। যোগুদা বললেন, এদের ব্যাপারটা আমরা বুঝতে পারি, কিন্তু সম্প্রতি আর এক ধরনের লোনের জন্য মানুষ আসছে। তুমি হয়তো জানো, ব্যাংকে সোনার গয়না রেখে লোন পাওয়া যায়। সুদ সমেত সেই টাকা শোধ করে দেওয়া মাত্র গয়না ফেরত দেওয়া হয়। তুমি দেখলে অবাক হয়ে যাবে, এমন সব মানুষ গয়না রেখে লোনের জন্য আসছে তাদের দুবেলা পেট ভরে খাওয়ার অবস্থা নেই। লোকগুলো হঠাৎ গয়না পেল কি করে কে জানে। চায়ের গ্লাসে চুমুক দিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, এই লোকগুলো কারা? কাছে পিঠের আদিবাসী মানুষ। চা বাগানে কাজ করে? না না, সেটাই বিস্ময়ের। চা বাগানে যারা কাজ পায় না, ঝুপড়ি বেঁধে জঙ্গলে বা রাস্তার ধারে থাকে, ঠিকাদারদের কাছে কাজ করে, তারাই আসছে সোনার গয়না নিয়ে। আর ওই গয়নাগুলো সব এক ধরনের, আঙুলের রিং, খাঁটি সোনার। পার্মানেন্ট অ্যাড্রেস অথবা জামিনদার আছে? দরকার নেই। 3-4 ভরি সোনার গয়না থাকলে ব্যাংক কোনো প্রশ্ন করবে না। মজার কথা হলো, যদি বেশি গয়না থাকতো তাহলে তার সোর্স নিয়ে পুলিশকে তদন্ত করতে বলা হতো। প্রশ্ন করলে বলে কয়েক পুরুষ ধরে নাকি ওরা ওই গয়না রেখেছিল। কিন্তু গত 3 মাসে 225 জন লোক 3 ভরি থেকে 3.5 ভরি করে গয়না বন্ধক রেখে 75% টাকা ধার নিতে এলো। এটা নিশ্চয়ই অভিনব ব্যাপার। তুমি কি বলো? সমস্ত ব্যাপারটা শুনে অদ্ভুত ধোঁয়াটে লাগলো অর্জুনের। সে জিজ্ঞেস করলো, ঠিক কত ভরি সোনার গয়না আপনারা পেয়েছেন? টোটাল 610 ভরি।
পাকা সোনা, আংটি কিংবা বালা, প্রায় 2 কোটি টাকা। আমাদের ব্রাঞ্চের ক্ষমতা মাঝারি, অত ধার দেওয়ার ক্ষমতা নেই। আর ব্যক্তিগতভাবে সোনার পরিমাণ এত কম, কিছু করতেও পারা যাচ্ছে না। এত সোনা কি করে ওদের হাতে আসছে অনুমান করেছেন? যোগুদা মাথা নাড়লেন। না, আমি কিছুই বুঝতে পারছি না। লোকাল থানার ওসিকে বলেছিলাম 2-3 ভরি সোনার জন্য তিনি কিছু করতে পারেন না, যদি কেউ অভিযোগ না করে যে সে ওই গয়না হারিয়েছে। ব্যাংক তো গয়নাগাটি জেনেই খালাস। তাই তোমাকে বলছিলাম কেস খুব ইন্টারেস্টিং, পারলে চলে এসো মালবাজারে। চা খাওয়া হয়ে যেতে যোগুদার কাছ থেকে বিদায় নিল অর্জুন। সত্যি ব্যাপারটা খুব রহস্যজনক। কোনো মানুষ বোধহয় এইভাবে নিজের গোপন সোনার গয়না ব্যাংকে রেখে কিছু টাকা হাতে নিতে চান, যা প্রকাশ করলে আয়কর দপ্তরের জেরার সামনে পড়তে হবে। এ অনেকটা কালো টাকাকে সাদা করে নেওয়া। কিন্তু তাই বা হবে কি করে? যার সঞ্চয়ে অত সোনা রয়েছে, যে বৃদ্ধি খরচ করে নিঃস্ব লোকগুলোকে পাঠিয়ে ব্যাংক থেকে টাকা ধার করে নিচ্ছে, সে ইচ্ছে করলে দেশে যে কোনো কালোবাজারে বিক্রি করে পুরো টাকা পেত। লোকগুলোকে নিশ্চয়ই কিছু দিতে হচ্ছে কাজ করার জন্য। তাছাড়া ধার তো নিজের নামে পাচ্ছে না, তাই আয়কর দপ্তর থেকে নিস্তারও পাবে না। কেমন গুলিয়ে যাচ্ছিল সমস্ত ব্যাপারটা। সাইকেল চালিয়ে হাকিম পাড়ায় চলে এলো অর্জুন। এই সকালে বাগানে কাজ করছিলেন অমল সোম। গেট খোলার শব্দ পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। অর্জুন লক্ষ্য করল অমলদার পরনে ইস্ত্রি ভাঙা পাজামা পাঞ্জাবি। বেশ শৌখিন মানুষ বলে মনে হচ্ছে। অমলদা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হাসছ যে? অমলদার সঙ্গে তরল কথা কখনো বলেনি অর্জুন, আজও বলতে বাধ্য। গম্ভীর হয়ে বলল, কিছু নয়, কাল রাত্রে হাবুর হাতে আপনার চিঠি পেলাম। হ্যাঁ, তোমার হাতে এখন কোনো কেস আছে? বাহ, কেস থাকলে আপনি জানতে পারবেন না? অর্জুনের গলায় একটু অভিমান। কি জানি, এখন তো তোমার নাম ডাক হয়েছে, আমার খুব ভালোই লাগে। চা খাবে? না, একটু আগে যোগুদা খাওয়ালেন। যোগুদা? কদমতলায় থাকেন, মালবাজারের ব্যাংকে কাজ করেন। তোমার হাতে যখন কোনো কেস নেই, তখন তুমি আমার একটা উপকার করতে পারো। দিল্লিতে আমার এক পুরনো ক্লায়েন্ট থাকেন। ভদ্রলোককে কোটিপতি বললে কম বলা হবে। লোকটি ভালো, কোনো সাতে পাঁচে থাকেন না। তার মেয়ে স্কুলের ওপরের দিকে পড়ে। সে তার 3 বন্ধুর সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে আসছে, সেই সঙ্গে ডুয়ার্সের ফরেস্টে 2-3 দিন থাকতে চায়। ভদ্রলোক আমাকে অনুরোধ করেছেন ওরা যে কদিন উত্তর বাংলায় থাকবে ততদিন যদি ওদের জন্যে একটা ভালো গাইডের ব্যবস্থা করি, যে ওদের নিরাপত্তার ভার নিতেও পারবে, তাহলে ভালো হয়। ওর বাসনা ছিল আমি যদি কয়েকটা দিন ওদের সঙ্গে থাকি। তা আমি ভাবলাম অল্প বয়সী মেয়েদের মানসিকতা বা স্বভাবের সঙ্গে আমার ধরনটা ঠিক মিলবে না। ওরাও একজন বয়স্ক মানুষকে সবসময় কাছে থাকতে দেখে অস্বস্তি বোধ করবে। তার চেয়ে তুমি যদি যাও তাহলে খুব ভালো হয়। খরচের জন্য ভেবো না। ওর মেয়ের নাম নন্দিনী, তার হাতে একটা আলাদা প্যাকেটে তোমার খরচের টাকা থাকবে। অমলদা কথা শেষ করা মাত্র হাবু চায়ের কাপ নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার হাতে 1 কাপ চা। অর্জুনকে দেখে জিভ বের করলো সে। হ্যাঁ? অর্জুন হাত নেড়ে নিষেধ করলো, সে চা খাবে না। হাবু কথা বলতে পারে না, কানেও কম শোনে, কিন্তু ওর বোধ শক্তি, বুদ্ধি, গায়ের জোর খুব। অর্জুন জিজ্ঞেস করলো, ওরা কবে আসছে? আজই, বাগডোগরায় দিল্লি ফ্লাইটে। তুমি বেশি সময় পাবে না তৈরি হতে। অর্জুনের প্রস্তাবটা মোটেই ভালো লাগলো না। কোনো থ্রিল বা রহস্য নেই। 4টে বড়লোকের মেয়েকে পাহারা দিয়ে ঘুরে বেড়াতে হবে। মেয়ের বন্ধু যখন, তখন নিশ্চয়ই মেয়েদের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। আর ওদের বাবা মা কি করে কোনো গার্জেন ছাড়াই এত দূরে আসতে দিচ্ছে? অর্জুনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অমল সোম বললেন, না, তোমার ওপর আমি কাজটা জোর করে চাপিয়ে দিতে চাই না। ঠিক আছে, আমি যাচ্ছি। অর্জুন নাড়া খেল। আজ পর্যন্ত সে কখনো কোনো অবস্থায় অমল সোমকে অস্বীকার করেনি। তার যে কোনো অনুরোধই অর্জুনের কাছে আদেশ। আজ পিছিয়ে যাওয়ার কোনো কথাই ওঠে না। যত খারাপ লাগুক কাজটা, তবু সে করবে। অর্জুন বলল, না অমলদা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমার যেতে কোনো আপত্তি নেই। শিলিগুড়িতে বাস থেকে নেমে
বাগডোগরা এয়ারপোর্টে যাওয়া খুব ঝামেলার। কোনো বাস নেই সরাসরি। বাগডোগরা শহর থেকে অবশ্য যদি শহর বলা যায়, রিক্সা নিয়ে কয়েক কিলোমিটার পথ ডিঙিয়ে তবে এয়ারপোর্ট চত্বরে পৌঁছানো যায়। যাত্রীদের নিজস্ব গাড়ি না থাকলে ট্যাক্সি কিংবা অটো ভাড়া করেন। অর্জুনের মনে পড়ল বিদেশের সব শহরেই এয়ারপোর্ট থেকে শহরে যাতায়াত করে এয়ারলাইনের বাস। সেটা নিশ্চয়ই এখানে পাওয়া যাবে। বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে অর্জুন চলে এলো সিনক্লেয়ার হোটেলে। ওর সামনে এয়ারলাইন্সের অফিস, কিন্তু সেখানে গিয়ে হতাশ হলো সে। শিলিগুড়ি শহর থেকে কোনো রকম ব্যবস্থা নেই এয়ারপোর্টে যাওয়ার। অর্জুন ঘড়ি দেখল, সময় বেশি নেই। সিনক্লেয়ার হোটেলটা শিলিগুড়ি শহরের বাইরে। ভুল হয়ে গেল। বাস স্ট্যান্ড থেকে চেষ্টা করলে হয়তো শেয়ারে ট্যাক্সি পাওয়া যেত। অর্জুন ঠোঁট কামড়ালো। এই সময় হোটেল থেকে বেরিয়ে এলেন স্যুট পরা এক ভদ্রলোক। ঘড়ি দেখলেন, সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট ট্যাক্সি পার্কিং লট থেকে গড়িয়ে এলো। ড্রাইভার মুখ বের করে বলল, বলিয়ে স্যার, কাহা জানা है? एयरपोर्ट जल्दी। 60 रुपया वन वे। ঠিক है। ভদ্রলোক পেছনের দরজা খুলে গাড়িতে উঠে বসলেন। অর্জুন আর ইতস্তত করল না, দৌড়ে গাড়ির কাছে গিয়ে বলল, আমাকে দয়া করে এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমি কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। ভদ্রলোক অত্যন্ত বিরক্ত হলেন। ঠিক সেই সময় ড্রাইভার বলল, নিয়ে নেন স্যার। ভদ্রলোক যেন অনিচ্ছায় মাথা নাড়লেন। গাড়ি হোটেল থেকে বেরিয়ে ডান দিকে পাক দিল। অর্জুন চুপচাপ বসেছিল। লরি, টেম্পো, মিনিবাস ছুটে যাচ্ছে হাইওয়ে দিয়ে। বাঁদিকে চা বাগান। শেষ পর্যন্ত বাগডোগরা বাজার হয়ে বাঁদিকে সংরক্ষিত এলাকায় তারা ঢুকে পড়ল। একজন শান্তি দাঁড়িয়ে থাকে লক্ষ্য করার জন্য। ইচ্ছে হলে গাড়ি থামিয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু করল না। অর্জুন দেখল এয়ারফোর্সের লোকজন সাইকেল চেপে ফিরছে। বাগডোগরা এয়ারপোর্টকে দেখে চট করে এয়ারপোর্ট বলেই মনে হয় না। যদিও প্রচুর গাড়ি রয়েছে, হলঘর, কাউন্টার, সিকিউরিটি, এনক্লোজার কিংবা রেস্টুরেন্ট আছে, কিন্তু তবু এয়ারপোর্ট বলে মনে হয় না। সবকিছুই শিথিল, ঘরোয়া। ট্যাক্সি থেকে নেমে এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করল, কত দিতে হবে? 10 টাকা। অর্জুন টাকাটা দিয়ে আর দাঁড়ালো না। ছুটে হলঘরে ঢুকে কাউন্টারের কাছে পৌঁছে দেখল দিল্লি ফ্লাইট ঠিক সময় আসছে, অর্থাৎ আর মিনিট 10 বাকি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফ্লাইট পৌঁছে গেলে মেয়েগুলো নিশ্চয়ই ওর জন্য দাঁড়াতো না। তখন অমলদাকে কি কৈফিয়ত দিত সে? সিগারেট ধরালো অর্জুন। বাড়ি ফিরে খুব অল্প সময় পেয়েছে তৈরি হওয়ার। নিউ ইয়র্ক থেকে কেনা ব্যাগটায় জামা কাপড় পুড়ে চলে এসেছে কোনো মতে। আবার দাড়ি রেখেছে সে। কত সুন্দর দাড়ি, অনেকটা তরুণ রবীন্দ্রনাথের মতো। ফলে দাড়ি কাটার ঝামেলায় পড়তে হয় না আজকাল। অর্জুনের খেয়াল হলো তাড়াহুড়োতে নীল বাহারি জ্যাকেটটা ফেলে এসেছে বাড়িতে। ওটা পরলে তাকে সুন্দর দেখায়। সিগারেটে টান দিতে দিতে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো অর্জুন। সর্বনাশ হয়ে গেছে। অমলদাকে জিজ্ঞেস করা হয়নি নন্দিনীকে দেখতে কিরকম, কিভাবে সে চিনবে তাকে? যদি 4 জন মেয়েকে একসঙ্গে দেখতে পাওয়া যায় তাহলে না হয়। যদি 4 জন মেয়ের বদলে 2 জন ছেলে 2 জন মেয়ে হয়? অর্জুন সিগারেট নিভিয়ে অ্যাস্ট্রোতে ফেলে দিল। বেশ নার্ভাস হয়ে পড়েছিল সে। এই সময় বাইরের আকাশে প্লেনের গর্জন শোনা গেল। যেসব মানুষ এয়ারপোর্টে এসেছে তারা ব্যস্ত হয়ে পড়লেন। অর্জুন বারান্দায় গিয়ে দাঁড়ালো। প্লেন নিচে নেমে এলো। রানওয়ে দিয়ে দৌড়ে দম নিয়ে বাঁক খেয়ে শেষ পর্যন্ত কাছাকাছি এসে থেমে যেতেই সিঁড়ির গাড়ি দৌড়ে গেল। যাত্রীরা নামতে আরম্ভ করলেই অর্জুন প্রত্যেককে লক্ষ্য করতে লাগলো। এবং এই সময় 15-16 বছরের প্যান্ট শার্ট পরা 4টে মেয়েকে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেমে আসতে দেখল। মেয়েগুলো সুন্দরী, কিন্তু পুতুল পুতুল নয়। হাঁটার ভঙ্গিতে সব প্রতিভা পরিষ্কার। অর্জুন দেখল আত্মীয় স্বজন বন্ধুরা আগত যাত্রীদের আপ্যায়ন করে নিয়ে যাচ্ছে। মেয়েরা গেট পেরিয়ে এসে চারপাশে তাকাতে লাগলো। অর্জুন আরো একটু অপেক্ষা করল। ওরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছে। দিল্লির মেয়ে বাঙালি হবে না এমন ভাবার কোনো কারণ ছিল না, অথচ অর্জুন তাই ভেবেছিল। একটা মেয়ে বলল, স্ট্রেঞ্জ, সামওয়ান শুড কাম, দ্যাট টোল্ড মি লাইক দ্যাট। দ্বিতীয় জন ইংরেজিতে জবাব দিল, না এলে আমরা অনন্তকাল বসে থাকতে পারি না, লেটস গো। ওরা কোনো বড় লাগে জানেনি। যে যার হাতের ব্যাগ তুলে নিল বিরক্ত মুখে। এবার অর্জুন এগিয়ে গেল। নমস্কার।
ওরা চারজন থতমত হলো এক মুহূর্তের মতো। সামনের মেয়েটি মুখে বিরক্তি নিয়ে বলল, ইয়েস। অর্জুন গম্ভীর হয়ে ইংরেজিতে বলল, আমার নাম অর্জুন। দিল্লি থেকে মিস্টার রায় আমার সিনিয়র অমল সোমকে চিঠি দিয়েছেন। অমলদার দেওয়া চিঠিটা এগিয়ে দিল অর্জুন। ওই চিঠি মিস্টার রায় অমলদাকে পাঠিয়েছিলেন। মেয়েটি চিঠি নিয়ে খুলে ফেলল খামটা। একবার আগাগোড়া তাকিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে বলল, আমি নন্দিনী। আমরা ভেবেছিলাম কেউ হয়তো আসেনি। হোটেল কত দূরে? অর্জুন মাথা নাড়ল। দুঃখিত, এখানে হোটেল নেই। ৮ ঘন্টার গাড়ির দূরত্বে শিলিগুড়ি শহর, সেখানে যেতে হবে। অন্য একটি মেয়ে জিজ্ঞেস করল, আমরা সবাই দার্জিলিং যেতে পারি না? পারেন। অর্জুন ওদের নিয়ে বাইরে বেরিয়ে আসতেই ট্যাক্সিওয়ালা ছুটে এলো। সবাই ওদের নিয়ে যেতে চায়। সে একটু দরাদরি করতে চাইল। এই সময় এক ভদ্রলোক এগিয়ে এলেন মেয়েদের কাছে। কথা বলার জন্য অর্জুন খানিকটা দূরে ট্যাক্সিগুলোর সামনে দাঁড়িয়েছিল। সেখান থেকে ঘাড় ঘুরিয়ে ভদ্রলোককে দেখতে পেল। পেয়ে চমকে উঠল। এই লোকটির সঙ্গেই সে সিনক্লেয়ার হোটেল থেকে এয়ারপোর্টে এসেছিল। ইনি ট্যাক্সিটাকে ভাড়া নিয়েছিলেন। সে বুঝতে পারছিল না তার সঙ্গী মেয়েদের সঙ্গে ওর কি দরকার। মনে পড়ল এয়ারপোর্টে আসার সময় ইনি সঙ্গে কোনো লাগেজ আনেননি, অর্থাৎ ইনি যাত্রী নন, কাউকে নিতে এসেছেন। ৩০০ টাকায় দার্জিলিংয়ে যাওয়ার অফা করে অর্জুন ফিরে আসতেই নন্দিনী বলল, থ্যাংক ইউ আঙ্কেল, উই ক্যান টেক কেয়ার অফ আওয়ারসেলফ। আপনি যে খবর পেয়ে আমাদের জন্য এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। ভদ্রলোক সোজা হয়ে দাঁড়ালেন। তার চোয়াল শক্ত। তিনি বললেন, তোমাদের একটা কথা মনে রাখা উচিত। এইসব এরিয়া শান্তিপূর্ণ নয়। এখানে তোমরা খুব সেফ নও। নন্দিনী হাসল। সেসব খবরের কাগজে পড়েছি। তাছাড়া এসকর্ট হিসাবে এই ভদ্রলোক আছেন। বাবা এদের ওপর খুব নির্ভর করেন। ভদ্রলোক অর্জুনের দিকে তাকালেন। আপনি? আপনাকে একটু আগে লিফট দিয়েছি না? ঠিকই। অর্জুন মাথা নাড়ল। তারপর নন্দিনীকে বলল, দার্জিলিংয়ে যেতে হলে এখনই রওনা হওয়া উচিত। ট্যাক্সি ঠিক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েরা হইচই করে ট্যাক্সিটার দিকে এগিয়ে গেল। সবাই জানালার পাশে জায়গা চায়। ডিকিতে ড্রাইভার হাত ব্যাগগুলো রেখে দিতেই অর্জুন পা বাড়াতে যাচ্ছিল। এই সময় ভদ্রলোক ওকে থামালেন। ইয়েস ইয়ং ম্যান, আমি কি তোমার পরিচয় জানতে পারি? এই মেয়েরা আমার পরিচিত। তুমি কোথায় থাকো? জলপাইগুড়ি শহরে। আমার নাম অর্জুন। কি করো তুমি? কিছু না। কথাটা বলে অর্জুন ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে ৩ জন বসেছে। ড্রাইভারের পাশে যে মেয়েটি বসেছে তার নাম জানা নেই। বসতে হলে তাকে সামনে বসতে হবে। মেয়েটি দরজা খুলে নেমে দাঁড়ালো। আপনি নিশ্চয়ই দার্জিলিংয়ে অনেকবার গিয়েছেন, তাই ভেতরে বসতে নিশ্চয়ই আপত্তি করবেন না? অর্জুন কথা না বাড়িয়ে মাঝখানে বসতেই ট্যাক্সি ছাড়ল। মেয়েরা একসঙ্গে চিৎকার করে উঠল। এই চিৎকারের অর্থ অর্জুন বুঝল না। প্রায় ৪-৫ বার চিৎকার করে নন্দিনী বলল, আপনার নামটা কি জানেন? অর্জুন। ও, মহাভারত। ওকে, শুনুন, আমরা এরকম আওয়াজ মাঝে মাঝেই করি। আপনি কিছু মনে করবেন না। শুধু রিলে করে যান রাস্তাটা। আমরা শুনেছি। এয়ারপোর্টের চৌহদ্দি থেকে ন্যাশনাল হাইওয়েতে পড়া মাত্র নন্দিনী জিজ্ঞেস করল, আরে এখানে কি পাহাড় নেই? অর্জুন মাথা নাড়ল। না, পাহাড় পাবেন শিলিগুড়ি ছাড়ালে। এই জায়গাটার নাম বাগডোগরা। এর কাছাকাছি আছে ফাঁসি দেওয়া, যেখানে ৭০ দশকের আন্দোলন শুরু হয়েছিল। নন্দিনীর বান্ধবীদের নাম ইতিমধ্যে শুনে শুনেই জেনে গিয়েছিল অর্জুন। রোগা মেয়েটি, যার চোখে চশমা, চুল ছেলেদের মতো ছাঁটা। জিজ্ঞেস করল, আন্দোলন? কিসের আন্দোলন? ওই মেয়েটির নাম টিনা। অর্জুন বুঝল এরা প্রায় ২০ বছর আগের ঘটনাবলী সম্পর্কে নেহাতি অজ্ঞ। আর অত কথা বোঝাবার সময় এবং ইচ্ছে দুটোই এখন নেই। সে বলল, একটা রাজনৈতিক আন্দোলন। টিনা বলল, ও, আমাদের রাজনীতিতে ইন্টারেস্ট নেই। অর্জুন হাসল। আপনারা কিসে কিসে ইন্টারেস্টেড? স্পোর্টস, ক্রাইম, ফিকশন, মিউজিক আর অ্যাডভেঞ্চার। নন্দিনী জবাব দিয়েই জানতে চাইল, আপনি? আচ্ছা, আপনার বয়স কত? 23। তাহলে ২০ বছর আগের ঘটনা আপনি জানলেন কি করে? যেভাবে আমরা মহেঞ্জোদারো, হরপ্পার কথা জেনে থাকি। আচ্ছা, হ্যাঁ, আপনার কিসে ইন্টারেস্ট?
সত্য সন্ধান, হোয়াটস দ্যাট? যে ঘটনাটা ঘটে যাওয়ার পর মনে হয় রহস্য লুকিয়ে আছে, অথবা আপাতভাবে কোনো রহস্য নেই বলে মনে হলেও কয়েকটা ব্যাপারে খটকা থাকে, সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে আমার ভালো লাগে। তাছাড়া ওটা এখন আমার পেশা। মাই গড, আপনি ডিটেকটিভ? ঠিক তা নয়, আমি সত্য সন্ধান করি মাত্র। সঙ্গে সঙ্গে কান ফাটানো সেই চিৎকারটা ছিটকে বেরোলো মেয়েদের মুখ থেকে। অর্জুনের কান লাল হয়ে গেল। এরা কি তাকে অবিশ্বাস করছে? ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত হাঁ হয়ে গেল। নন্দিনী বলল, ওফ, দারুণ! আমরা তাহলে একজন ডিটেকটিভের সঙ্গে থাকবো। কিন্তু আপনার কি মনে হয় না ডিটেকটিভ হওয়ার পক্ষে যে বয়সটা দরকার সেটা হতে অনেক দেরি আছে? বিদেশি উপন্যাসে এত ইয়ং ডিটেকটিভ, হার্ডি বয়েস বা ফেমাস ফাইভদের তো ম্যাচিওর বলা যায় না। অর্জুন বলল, আমি জানি না, তবে একটা তদন্তের ব্যাপারে আমি ইংল্যান্ড আর আমেরিকায় গিয়েছিলাম, সেখানে কিন্তু বয়স নিয়ে ঝামেলা হয়নি। সঙ্গে সঙ্গে অদ্ভুত প্রতিক্রিয়া হলো। চারটে মেয়েই পরস্পরের দিকে তাকাতে লাগলো, যেন তারা নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছে না। টিনা অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করল, আপনি স্টেটসে তদন্ত করতে গিয়েছিলেন? হ্যাঁ, একটা লাইটার নিয়ে সমস্যা হয়েছিল। নন্দিনীর চোখ কপালে তুলে বলল, ও মাই গড, মনে পড়েছে, কাগজে পড়েছিলাম একজন তরুণ ভারতীয় গোয়েন্দা স্টেটসে গিয়ে ক্যান্টার করেছে। সেই লোক আপনি? এই সময় ড্রাইভার হাইওয়ে থেকে গাড়ি বাঁ দিকের কয়েকটি ঝুপড়ি দোকানের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। অর্জুন জিজ্ঞেস করল, কি ব্যাপার? তেল নেব স্যার। তেল? এখানে পেট্রোল পাম্প কোথায়? 2 নম্বর তেল। 1 নম্বর কিনলে পোষাতে পারবো না, এরা 5 টাকা লিটার নেয়, 3 টাকা 70 কম। 100 টাকা দিন অ্যাডভান্স। অর্জুন হতভম্ব। সে কোনোদিন এই ঘটনা চোখে দেখেনি। এই বেআইনি তেল কিনতে দেওয়াটা এক ধরনের অন্যায়কে সমর্থন করা। সে মাথা নাড়ল। আপনি যদি আমাকে না জানিয়ে তেল নিতেন তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু জানতে পারার পরে এখান থেকে আপনাকে তেল নিতে দিতে পারি না। আমি জানাতে গেছি নাকি? আপনিই তো জানতে চাইলেন। আপনার একবারও মনে হচ্ছে না এই গরিব লোকগুলো সস্তায় তেল দিচ্ছে কি করে? চোরাই তেল। প্রাইভেট কিংবা কোম্পানির গাড়ির ড্রাইভারেরা লুকিয়ে তেল বিক্রি করে দেয় এদের কাছে হাফ দামে, ওরা আবার আমাদের কাছে বিক্রি করে। এইসব গরিব মানুষগুলোর ক্ষমতা আছে তেল কিনে ব্যবসা করার? তা জানি না, হয়তো পেছনে কেউ আছে সেই টাকা ঢালছে। আমার কি দরকার ওসবে? আমি তেল পাচ্ছি তাই ঢের। ওরা যখন কথা বলছে সেই সময় 2 জন আদিবাসী মহিলা এগিয়ে এসেছে গাড়ির কাছে। তাদের একজন জিজ্ঞেস করল, ক লিটার লাগবে? অর্জুন মাথা নাড়ল, তেল লাগবে না, চলুন সামনের পাম্প থেকে নেবেন। ড্রাইভার একটু ভাবল, তারপর বলল, তাহলে আমাকে মাফ করবেন, আমি দার্জিলিং যেতে পারবো না। কথাটা সরাসরি বলে দেওয়াই ভালো। তো এই কথা এয়ারপোর্টে বলেননি কেন? আমি তো যেতেই চেয়েছিলাম, কে জানতো আপনি এমন ঝামেলা করবেন। অর্জুন পেছনে তাকালো। আপনারা কি চাইছেন? টিনা বলল, আপনাকে আমি সাপোর্ট করছি। নন্দিনী বলল, কাছাকাছি কোনো পুলিশ স্টেশন নেই? এবার ড্রাইভার হাত জোর করলো, মাফ করবেন দাদা, আপনারা পুলিশে খবর দিলে কি হবে জানি না, তবে এই লাইনে ট্যাক্সি চালানো আমার বন্ধ হয়ে যাবে, দয়া করে গরিবের ভাত মারবেন না। ড্রাইভার আর কথা না বাড়িয়ে গাড়ি চালু করল। নন্দিনী মন্তব্য করল, এখানে পা দিয়েই করাপশন দেখলাম। আপনি তো সত্য সন্ধানী, এর একটা বিহিত করুন। তেল কোম্পানি থেকে নিশ্চয়ই ফি পাবেন। অর্জুন জবাব দিল না। হঠাৎ বাঁদিকে চোখ পড়ায় সে বলল, ওইটে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। মেয়েরা দেখল, কিন্তু কোনো মন্তব্য করল না। শিলিগুড়িতে পৌঁছে বাঁদিকে না ঘুরে ট্যাক্সি শহরের দিকে যেতে লাগলো। অর্জুন জিজ্ঞেস করল, আপনি সত্যিই দার্জিলিং যাবেন না? ড্রাইভার কথা না বলে মাথা নেড়ে না বলল। অর্জুন ঘড়ি দেখল, লোকটাকে আর অনুরোধ করবে না বলে ঠিক করলো। সে পেছন ফিরে জিজ্ঞেস করল, আপনাদের প্রোগ্রামটা যদি আমাকে খুলে বলেন। নন্দিনী বলল, কোনো স্টিরিওটাইপ প্রোগ্রাম নেই, ঘুরবো, হই হই করবো। আপনারা কি আজ রাত্রে শিলিগুড়িতে থাকতে চান?
নন্দিনী ঘাড় ঘুরিয়ে দুপাশের রাস্তাঘাট দেখল, তারপর বলল, এইটাই শিলিগুড়ি? না না, এটা তো ঘিঞ্জি শহর। দার্জিলিং যদি না যাওয়া যায় তাহলে কোনো নির্জন জায়গায় যাওয়া যায় কিনা ভেবে দেখুন। ততক্ষণে গাড়ি এয়ারভিউ হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। অর্জুন ড্রাইভারকে বলল, আপনি কি দয়া করে আরেকটু এগিয়ে যাবেন? লোকটি কথা শুনল যেন অনিচ্ছায়। বিশেষ একটি বাড়ির সামনে গিয়ে অর্জুন ভাড়া মিটিয়ে দিল। সিনক্লেয়ার হোটেল থেকে সেই ভদ্রলোক এয়ারপোর্টে যাওয়ার সময় যে ভাড়া দিয়েছিলেন তার থেকে 10টা টাকা বেশি দিল শহরে ঢোকার বাড়তি পথটুকু আসার জন্য। অর্জুন মেয়েদের বলল, আপনারা আমার সঙ্গে আসতে পারেন। পুনম নামের মেয়েটি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? ওপরে ট্যুরিস্ট ব্যুরোর অফিস। আমার পরিচিত একজন ভদ্রলোক আছেন চার্জে, ওর সঙ্গে কথা বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। মেয়েদের নিয়ে অর্জুন ওপরে উঠে এলো সরু সিঁড়ি বেয়ে। দরজা ঠেলে ঘরে ঢুকে ও একজনকে জিজ্ঞেস করলো, মিস্টার ভট্টাচার্য আছেন? ও পাশের ঘরে। ভদ্রলোক দেখিয়ে দিলেন। ট্যুরিস্ট ব্যুরোর এই অফিসারের সঙ্গে অর্জুনের আলাপ হয়েছিল অমল সোমের মাধ্যমে। খুব ভদ্র মানুষ, নিয়মিত সাহিত্য সংস্কৃতির সঙ্গে যোগাযোগ রাখেন। দরজায় দাঁড়ানো মাত্র তিনি চিৎকার করলেন নিজের চেয়ারে বসে, আরে অর্জুন বাবু যে, এসো এসো, হঠাৎ শিলিগুড়িতে, কি ব্যাপার? অর্জুন ভদ্রলোকের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দিল। ওরা কেন এসেছে তাও জানালো। সব শুনে মিস্টার ভট্টাচার্য বললেন, দেখুন, আপনারা এসেছেন উত্তর বাংলা দেখতে। আমি সাজেস্ট করব প্রথমেই দার্জিলিংয়ে না গিয়ে আপনারা ডুয়ার্সটা দেখুন। ডুয়ার্স? টিনা জিজ্ঞেস করল। হ্যাঁ, উত্তর বাংলার আসল সৌন্দর্য যেখানে, জঙ্গল। ও ফ্যান্টাস্টিক, নন্দিনী বলে উঠল। কিন্তু জঙ্গলে আমরা থাকবো কোথায়? প্রত্যেকটা ফরেস্ট বাংলায় আমাদের একটা করে ঘর আছে, মিস্টার ভট্টাচার্য বললেন। কিন্তু সেগুলোতে ব্যবস্থা আমি আগামীকাল থেকে করে দিতে পারবো। আজকের রাতটা আপনারা মালবাজার ট্যুরিস্ট লজে থাকুন। আমি টেলিফোন করে দিচ্ছি যাতে 2টো ডাবল আর একটা সিঙ্গেল রুম আপনারা পান। মেয়েরা রাজি হয়ে গেল। মিস্টার ভট্টাচার্য ওদের ট্যুর প্রোগ্রাম করলেন। সেই রাত ওরা থাকবে মালবাজার ট্যুরিস্ট লজে। পরের দিন যাবে চাপড়ামারি ফরেস্টে, সেখানে একটা রাত থেকে তার পরের দিন যাবে গরুমারা ফরেস্টে। গরুমারা থেকে ওরা যাবে হলং ডাক বাংলোতে। সেখান থেকে সোজা শিলিগুড়িতে ফিরে এসে দার্জিলিংয়ের বাস ধরবে। প্রোগ্রাম তৈরি করে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনাদের সঙ্গে কীরকম লাগেজ আছে? টিনা বলল, জাস্ট এই ব্যাগগুলো। ও, তাহলে ভালোই হলো, এখনই বাসে রওনা হয়ে যান। ট্যাক্সি ভাড়া করে খরচ বাড়ানোর দরকার নেই, আমি সমস্ত ফরেস্ট বাংলায় খবর পাঠিয়ে দিচ্ছি। বাইরে বেরিয়ে এসে অর্জুন জিজ্ঞেস করলো, আপনারা নিশ্চয়ই বাসে যেতে পারবেন না, চলুন ট্যাক্সি দেখি। টিনা বলল, বাসে বসার জায়গা পেলে ট্যাক্সি নেওয়ার কি দরকার, আমরা বাসে গেলে লোকাল মানুষের সঙ্গে মিশতে পারি। অর্জুন হাসতে গিয়ে সামলে নিল। দিল্লির এই মেয়েরা জিন্সের প্যান্ট আর শার্ট পরে এসেছে, স্থানীয় মানুষেরা ওদের কিছুতেই সহজ মনে নিতে পারবে না, মেলামেশা তো দূরের কথা। সেবক রোড হয়ে যেসব বাস মালবাজার দিয়ে ডুয়ার্সে যায় তার একটাতে উঠে বসলো ওরা। বসার জায়গা পাওয়া গেল। মেয়েরা অনর্গল কথা বলে যাচ্ছিল লেডিস সিটে বসে। অর্জুন পেছনে জায়গা পেয়েছিল। সে ভাবছিল অমলদা তাকে অদ্ভুত এক ঝামেলায় ফেলে দিয়েছেন। এই মেয়েগুলোকে ডুয়ার্স ঘুরিয়ে দেখানো মানে কিছুটা সময় নষ্ট করা। তার মনে পড়ল অমলদা বলেছিলেন নন্দিনীর বাবা খরচ চালানোর জন্য একটা খাম মেয়ের হাতে পাঠিয়েছেন, কিন্তু এতক্ষণে একবারও নন্দিনী সেই প্রসঙ্গ ওঠায়নি। আর লজ্জায় অর্জুন নিজেও বলতে পারেনি। বাসে তেমন ভিড় নেই। বাস ছাড়ার মুহূর্তে অর্জুনের নজরে পড়ল একটা ট্যাক্সির দিকে। এইমাত্র এসে দাঁড়ালো সেটা। ড্রাইভারটা যেন পরিচিত। তারপরেই খেয়াল হলো ওই ট্যাক্সিতে চড়ে সে আজ এয়ারপোর্টে গিয়েছিল এবং তখনই দেখতে পেল ভদ্রলোককে। নন্দিনীর সঙ্গে এর একটা আলাপ হয়েছিল, কিন্তু ভদ্রলোক এখানে কি করছেন? পেছনের দরজা খুলে এপাশ ওপাশ তাকাতে লাগলেন তিনি। আর অর্জুনদের বাসটা চলা শুরু করলো। লোকটার সম্পর্কে সতর্ক হতে হবে, ওর হাবভাব মোটেই ভালো লাগছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই চিন্তাটা মাথা থেকে সরে গেল। মেয়েরা চিৎকার করে জানতে চাইছে, ওটা কি নদী, এটা কোন পাহাড়? আর সে পেছনে বসে জানিয়ে দিচ্ছে। বাসের অন্য যাত্রীরা কৌতুক বোধ করছিল। অর্জুন দেখল
তাদের অনেকেই মেয়েদের কৌতূহল মেটাচ্ছে আগ বাড়িয়ে। সে খুশি হলো, আর চেঁচাতে হচ্ছে না। সেবক ব্রিজ পেরিয়ে বাসটা যখন পাহাড় থেকে নেমে ওলদাবাড়ি বাগরাকোট দিয়ে ছুটছে, তখন সূর্যদেব পাটে বসেছেন। অর্জুন টাকার কথা চিন্তা করছিল। এর মধ্যে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, প্রচুর টাকা নিয়ে এসে বের হয়নি। এবার মুখ ফুটে চাইতে হবে। এই সময় নন্দিনী গলা তুলে জানতে চাইল, কোথাকার টিকিট কাটতে হবে? অর্জুন গম্ভীর গলায় জানিয়ে দিল, আমি কাটছি। মালবাজারের বাস স্ট্যান্ডে বাস দাঁড়াতেই অর্জুন টুরিস্ট লজটা দেখতে পেল। দেখেই বেশ পছন্দ হয়ে গেল। এমন সুন্দর ডিজাইনের বাংলো বাড়ি দেখলেই থাকতে ইচ্ছে করে। মেয়েরাও দেখে বেশ উত্তেজিত। একটা মাঠ পেরিয়ে স্টেট ব্যাংকের অফিসকে ডান হাতে রেখে ওরা টুরিস্ট লজে পৌঁছে গেল। পুনম বলল, ফ্যান্টাস্টিক, এরকম জায়গায় এমন বাংলো ভাবা যায়? আমাদের থাকতে দেবে তো? অর্জুন হাসল, কিন্তু কোনো জবাব দিল না। ভট্টাচার্যদা যখন আশ্বাস দিয়েছেন, তখন এরা বিমুখ করবে না। দোতলার বারান্দায় চেয়ার সাজানো, সেখান থেকেই মেয়েরা দূরের পাহাড়, মাঠ, চা বাগান আর ডুবন্ত সূর্য দেখতে পেল। ওরা 3খানা ঘর পেল। জানা গেল শিলিগুড়ি থেকে টেলিফোনে নির্দেশ দেওয়া হয়েছে। নন্দিনী আর টিনা এক ঘরে, পুনম আর চিঙ্কি দ্বিতীয়টায়, আর কয়েকটা স্টেপ ওপরে একটা ঘরে অর্জুন ঢুকে পড়ল। ব্যাগটাকে রেখে এসে বিছানায় গড়িয়ে পড়ল জানালা খুলে দিয়ে। আকাশে এখন লাল রং ছড়ানো। সেদিকে তাকিয়ে অর্জুনের মনে হলো তার পাহারা দিতে আসাই সার হবে। এইসব মেয়ে এমন কিছু লবঙ্গলতিকা নয়, নিজেদের ঝুঁকি নিজেই নিতে পারে। এই ঘরে দ্বিতীয় বিছানাটা খালি। এমন পাণ্ডব বর্জিত জায়গায় নিশ্চয়ই এই সন্ধ্যের সময় কেউ এসে উঠবে না মালবাজারে। হঠাৎ মাথার ভেতর যোগুদার মুখ ভেসে উঠল। একেই কি কাকতালীয় ব্যাপার বলে? আজ সকালে যখন কদমতলার মোড়ে যোগুদার কাছে সোনা বিক্রির গল্প শুনছিল, তখন বিন্দুমাত্র ধারণা ছিল না তাকেই মালবাজারে সন্ধ্যাবেলায় আসতে হবে। যোগুদা তাকে একবার এখান থেকে ঘুরে যেতে বলেছিলেন। মনে হয় আজ রাত্রে যোগুদা জলপাইগুড়ি থেকে এখানে আসবেন না। ব্যাংক খোলার আগে কাল সকালের ফার্স্ট বাস ধরে পৌঁছে যাবেন। কাল তাদের যাওয়ার কথা চাপড়ামারি আর গরুমারা ফরেস্টে। এ যাত্রায় যোগুদার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া সে এসেছে পাহারাদার হিসেবে, সোনার উৎস সন্ধান করতে নয়। এই সময় দরজায় শব্দ হলো। অর্জুন মার্কিনী কায়দায় উচ্চারণ করল, ইয়া। সঙ্গে সঙ্গে 4টে মেয়ে একসঙ্গে ঢুকে পড়লো ঘরে। পুনম ছুটে গেল জানালায়, কাম হিয়ার, এখান থেকে সূর্য ডোবা দেখা যাচ্ছে। আমি সানসেট দেখতে ভালোবাসি না, আমি প্রেফার করি সানরাইজ, চিঙ্কি বলল। ওরা ঘরে ঢুকতেই অর্জুন উঠে বসেছিল। মেয়েরা দুটো খাটে ছড়িয়ে ছিটিয়ে বসলো। শুধু নন্দিনী টেবিলের উপর উঠে বসে চেয়ারে পা তুলে দিল। অর্জুন লক্ষ্য করল এর মধ্যেই ওরা পোশাক পাল্টে ফেলেছে। প্যান্ট ছেড়ে ম্যাক্সি পরেছে 4জনেই। তাদের রং খুব জোরদার। নন্দিনীর কাঁধে একটা সরু স্ট্র্যাপের চামড়ার ব্যাগ। অর্জুনকে জিজ্ঞেস করল, এখন আমাদের প্রোগ্রাম কি? নিশ্চয়ই বাংলায় বসে থাকার জন্য আমরা এতদূর আসিনি। অর্জুন ফাপড়ে পড়ল। সে বলল, মুশকিলে ফেললেন। এসব জায়গায় সন্ধ্যে নামতেই ভূতেদের রাজত্ব হয়ে যায়, তখন কেউ বাড়ির বাইরে বের হয় না। ভূত? দারুণ ব্যাপার। আই রেড লট অফ ঘোস্ট স্টোরিজ, টিনা বলল। অর্জুন তাড়াতাড়ি কথা ঘুরালো, না না, মানে ভূত বলতে আমি অন্ধকার মিন করছি। সন্ধ্যের পর কেউ এখানে পথে বের হয় না। কেন? নন্দিনী জিজ্ঞেস করল। রাস্তায় তেমন আলো নেই, কিছু দেখা যায় না। দেখার জিনিসও বিশেষ কিছু নেই মালবাজারে। আজকে রাতটা রেস্ট নিয়ে কাল সেখানে যাব। শুনুন মিস্টার মহাভারতা, আমরা এখানে ঘরে বসে থাকার জন্য আসিনি। আমাদের সঙ্গে টর্চ আছে, অন্তত ঘন্টাখানেক হাঁটবো আমরা। রাত্রের গাছপালা, তার সৌন্দর্য দেখব। শুনেছি সাইলেন্সারও একটা সাউন্ড আছে, সেটা জানতে চাই। কিন্তু তার আগে আমাদের কিছু খাওয়া দরকার। অর্জুন খাট থেকে নেমে দাঁড়ালো। আপনারা লাউঞ্জে অপেক্ষা করুন, আমি আসছি। কেন? চিঙ্কি বলল। আপনি আবার সাজগোজ করবেন নাকি? এই পোশাকেই চলুন। বললেন তো রাস্তায় লোক থাকে না রাত্রে, দেখবে কে আপনাকে?
এমন কথা কোনো মেয়ের মুখে কখনো শোনেনি অর্জুন। তার চেনা জানা চৌহদ্দিতে অল্প বয়সী মেয়ের সংখ্যা খুব কম। যারা আছে তারা কথা গিলতে পছন্দ করে, কথা বলতে নয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিয়ে বলল, চলুন, আপনারাও কি এই পোশাকেই যেতে পারবেন? নন্দিনী লাফ দিয়ে টেবিল থেকে নামলো। ইয়েস জনাব, রাত্রে তো কেউ আমাদের সাজ দেখবে না। শুধু চা, টোস্ট আর অমলেট পাওয়া গেল লজের ক্যান্টিনে। তাই খেয়ে ওরা যখন নামতে লাগলো সিঁড়ি বেয়ে, তখন ম্যানেজারের সঙ্গে দেখা হলো। ভদ্রলোক ফিরছিলেন। জিজ্ঞেস করলেন, এই সময় চললেন কোথায়? নন্দিনী জবাব দিল, ঘুরতে। ও, যেতে হলে বাঁ দিকে যান, দোকানপাট কিছু পাবেন, ডান দিকে না যাওয়াই ভালো। ওরা নেমে এলো মাঠে। নন্দিনী বলল, আমরা ডান দিকেই যাব। অর্জুন বলল, শুনলেন তো ম্যানেজার কথা, ধুর, দোকানপাট দেখতে কি আমরা দিল্লি থেকে আসছি? অগত্যা বড় রাস্তায় উঠে ওরা ডান দিকে এগোলো। এদিকে আলো নেই। নন্দিনীর হাতে টর্চ ছিল। পুনম বলল, দারুণ লাগছে, কি রোমান্টিক ব্যাপার। চিঙ্কি বলল, এক একটা ভূত থাকলে ভালো হতো। টিনা নির্জন অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে গান ধরল, ইয়ে রাত ভিগি ভিগি। অর্জুনের ভালো লাগছিল। এরকম বাঁধনহারা উচ্ছলতায় ডুবে যাওয়া তার ওই বয়সে হয়নি। অথচ এরা তার থেকে এমন কিছু ছোট নয়। টিনা গান গাইছে আর বাকি তিনজন তালি অথবা টর্চ বাজিয়ে তাকে উৎসাহ দিচ্ছে। মেয়েটার গলা ভালো। ডানদিকে পার্কটাকে রেখে ওরা মিনিট 10 হাঁটল। এখন অন্ধকার জোনাকি ছবি আঁকছে। মাঝে মাঝে একটা দুটো গাড়ি তীব্র আলো জ্বলে ছুটে যাচ্ছে। সেই সময় অন্ধকার এবং নির্জনতা ফালা ফালা হয়ে যাচ্ছে। নন্দিনীর গলায় বিরক্তি ফুটে উঠল। হরিবল, এভাবে হাঁটা যায়? কোনো নির্জন রাস্তা নেই। ওই তো ওদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে। অনুমতির অপেক্ষা না করে মেয়েরা নেমে পড়ল হাইওয়ে ছেড়ে। বাঁদিকে জঙ্গলের জন্যে আরো অন্ধকার। অর্জুনের পছন্দ হচ্ছিল না ওরা ওই দিকে যাক। সে বলল, একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের সাপের ভয় নেই তো? সাপ? হুরে বাবা, এখানে সাপ আছে নাকি? প্রচুর। নর্থ বেঙ্গলের সাপ বিখ্যাত। সঙ্গে সঙ্গে 4টে গলা থেকে একসঙ্গে চিৎকার ছিটকে বেরোলো। সবাই দ্রুত পিছন থেকে হাঁটতে শুরু করলো। তড়িঘড়ি বড় রাস্তায় পৌঁছে নন্দিনী বলল, আগে বলবেন তো? বলার সুযোগ পেলাম কোথায়? হঠাৎ টিনা প্রশ্ন করলো, আপনি গুল মারছেন না তো? অর্জুন কিছু বলার আগেই দুজন মানুষ তাদের সামনে এসে নমস্কার করলো। জায়গাটা অন্ধকার, তবু যেটুকু বোঝা যায় তাতে অর্জুনের মনে হলো এরা চা বাগানের শ্রমিক অথবা কোনো কন্ট্রাক্টরের কাছে কাজ করে। অর্জুন জিজ্ঞেস করলো, কি চাই? একজন হিন্দিতে বলল, শ্যাম, আপনারা বস্তিতে যেতে গিয়েও ফিরে এলেন, তাই এলাম। হ্যাঁ, ওদিকটাই বড় অন্ধকার। জি সাব, গরিব লোকের বস্তি, তাই আলো জ্বলেনি। আপনারা মালবাজারে নতুন? হ্যাঁ, আজ বিকালে এসেছি, কাল সকালে চলে যাব। তাহলে সাব মেম সাহেবদের বলবেন আমাদের যেন একটু কৃপা করেন। কি কৃপা? নন্দিনী জিজ্ঞেস করলো। মেম সাহেব, আমরা খুব গরিব, কাজকর্ম নেই। ঘরে যা ছিল তা বিক্রি করে এতদিন চালিয়েছি, কিন্তু আর পারছি না। নন্দিনী বলল, যেখানে যাব সেইখানেই এই প্রবলেম। আমি ভিক্ষে দিই না। না মেম সাহেব, আমরা ভিক্ষে চাই না। আমার ঘরে 3 পুরুষের জমানো একটু সোনা আছে, এতদিন অনেক অভাবেও বিক্রি করিনি, তাই কিনে যদি আমাদের বাঁচান। সোনা? চিঙ্কি অবাক হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ মেম সাহেব। খাঁটি না নকল? আমরা সোনা চিনি না। কসম খেয়ে বলছি মেম সাহেব, আমরা গরিব মানুষ, ব্যবসাদার নই। পুনম জিজ্ঞেস করলো, সোনা থাকলে গয়নার দোকানে গিয়ে বিক্রি করছো না কেন? ঠিক দাম দেয় না মেম সাহেব, তাছাড়া বলে আমরা চুরি করেছি, পুলিশে ধরিয়ে দেবে। ততক্ষণে অর্জুনের মাথার ভেতরে যোগুদার কথাগুলো কাজ করতে আরম্ভ করেছে। এই মালবাজারের ব্যাংকে হাজার হাজার টাকার সোনা জমা দিয়ে গরিব মানুষগুলো টাকা ধার নিয়ে যাচ্ছে। এটা যোগুদার কাছে রহস্য বলেই মনে হয়েছে। এই লোক দুটো কি সেই দলের? অর্জুন এখনই কথা বাড়াতে চাইল না। সে বলল, শোনো, এই অন্ধকারে কথা বলে লাভ নেই। তাছাড়া আমাদের কাছে কত টাকা আছে তাও দেখতে হবে। তুমি বরং ঘন্টাখানেক বাদে সোনা নিয়ে টুরিস্ট লজে এসো, আমি সামনেই থাকবো, তখন কথা বলা যাবে।
নন্দিনী ইংরেজিতে বলল, আপনি কেন মিছিমিছি ডাকছেন? আমি সোনা কিনতে একদম ইন্টারেস্টেড নই। ওসব 20 বছর আগে মেয়েদের শখ ছিল। অর্জুন হেসে বলল, আমি ইন্টারেস্টেড। নন্দিনী শুধু মন্তব্য করল, স্ট্রেঞ্জ। এরপরে সোনাটা খাঁটি কিনা এ নিয়ে কিছুক্ষণ আলোচনা চলল। টুরিস্ট লজের কাছে এসে নন্দিনী ঘুরে দাঁড়ালো। আমি একদম ভুলে গিয়েছিলাম, ড্যাডি একটা খাম দিয়েছিলেন। বলেছিলেন মিস্টার সোম অথবা তার লোক এয়ারপোর্টে এসে যদি আমাদের রিসিভ করেন তাহলে তার হাতে যেন খামটা দিয়ে দিই। আমাকে এটা খুলতে নিষেধ করেছিলেন। আপনি জানেন ওতে কি আছে? মিস্টার সোম কি আপনাকে বলেছেন? অর্জুন স্বস্তি পেল। ব্যাপারটা যখন আপনাকে উনি জানাননি, তাহলে আমি জানবো কি করে? ওটা সম্ভবত মিস্টার রায় আর মিস্টার সোমের ব্যক্তিগত ব্যাপার। মেয়েরা যে যার ঘরে চলে গেলে অর্জুন লাউঞ্জে চেয়ার টেনে বসল। ওপাশের একটা চেয়ারে এক প্রৌঢ় বসেছিলেন। দূরে মালবাজার বাজারের আলো দেখা যাচ্ছে। এই সময় নন্দিনী আবার ফিরে এলো। খামটা দিয়ে বলল, আপনার ঘরে গিয়ে দেখলাম দরজা বন্ধ। এখানে একা বসে বোর হচ্ছেন কেন? ওহো, সেই লোক দুটোর জন্য অপেক্ষা করছেন? অর্জুন হাসল, জবাব দিল না। এই সময় ওপাশের টেবিলের লোকটি বলে উঠলেন, কি ব্যাপার, এক্সকারশন? এক কলেজ থেকে আসা হচ্ছে? গুড গুড। প্রশ্ন আর উত্তর তিনি একই সঙ্গে দিলেন। নন্দিনী লোকটিকে জিজ্ঞেস করল, আপনি এখানে থাকেন? নো নো, আমি শহরে থাকি না। শহরে একদিনের বেশি থাকলেই আমার মনে অ্যালার্জি বের হয়। কোত্থেকে আসা হচ্ছে? দিল্লি। গুড। অ্যাডভেঞ্চার করতে চাও তো আমার ওখানে চলে এসো। এখান থেকে কিছু দূর গেলেই ফুট সিলিং বলে একটা জায়গা পড়বে। সেখানকার কাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করলেই তোমরা হদিশ পেয়ে যাবে। আমার নাম রতনলাল গুপ্ত। ও হ্যাঁ, জায়গাটা ভুটানে। অর্থাৎ তোমাদের একরকম বিদেশে ঘোরাও হয়ে যাবে সেই সঙ্গে। নো ভিসা। উঠে দাঁড়িয়ে ভদ্রলোক ফিরে গেলেন তার ঘরের দিকে। দারুণ ব্যাপার। নন্দিনীর মুখে চোখে উৎসাহ। আমার মনে হচ্ছে ওর ওখানে গেলে খুব মজা হবে। ফুট সিলিং এর কাছাকাছি কি আমরা যাচ্ছি? হ্যাঁ, কিন্তু উনি বললেন শহরে একদিনের বেশি থাকলে ওর অ্যালার্জি হয়। অথচ ফুট সিলিং পুরো দস্তুর শহর। ডিনার করবেন কখন? নন্দিনী ঘড়ি দেখল। এই সন্ধ্যাবেলায়। অর্জুন বলল, বেশি রাত করবেন না। নন্দিনী চলে গেল। অর্জুন সিগারেটের প্যাকেট বের করে একটা নিতেই নিচের সিঁড়িতে সেই দুটো লোক হাত জোর করে এসে দাঁড়ালো। অর্জুন সোজা হয়ে বসল। ও এসো তোমরা। যে লোকটা তখন বেশি কথা বলছিল সে দুহাত জড়ো করেই জিজ্ঞেস করলো, ওপরে যাবো স্যার? কেউ কিছু বলবে না তো? না না, কেউ কিছু বলবে না, উঠে এসো। লোক দুটো সামনে এসে দাঁড়ালো। অর্জুন জিজ্ঞেস করলো, তোমাদের কাছে সোনা আছে নাকি সোনার গহনা নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, সোনার গহনার খাত থাকে বলে আমাদের পূর্বপুরুষ সোনার কাঠি করেছিল। আপনি যদি বলেন তাহলে এখানে বের করতে পারি। অর্জুন ইশারা করতেই লোকটা ধুতির খুঁট খুলে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ বের করলো। জল ঢাকা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্টের আলো এত টিমটিমে যে অর্জুনকে চোখ বড় বড় করতে হলো। কাপড়ের ব্যাগটা সন্তর্পণে খুলে একটা সোনালি কাঠি বের করলো লোকটা, করে অর্জুনের হাতে দিল। প্রথম দর্শনেই অর্জুনের মন বলল জিনিসটা খাঁটি সোনা। কিন্তু সত্যিই কি সোনা? সে হাতের তালিতে কাঠিটাকে রেখে এবার নাচালো। তারপর জিজ্ঞেস করলো, কতখানি সোনা আছে এতে? সব 1 ভরি। কি করে বুঝবো? আপনি যে কোনো সোনার দোকানে গিয়ে যাচাই করতে পারেন। এখন কি সোনার দোকান খোলা পাবো? তা হয়তো পাবেন না। সঙ্গের লোকটা বলল, লাল চাঁদের দোকান খোলা আছে। মালবাজারে কটা সোনার দোকান আছে? বেশি না সাব। তুমি কি করে জানলে এতে 1 ভরি আছে? সাব, আমার বাবার কাছে শুনেছি। অর্জুন লোকটার মুখের দিকে তাকালো। কি সাবলীল ভঙ্গিতে মিথ্যে কথা বলছে। যদি থিয়েটারে নামতো তাহলে নিশ্চয়ই নাম করত। সে বলল, পয়সা দিয়ে জিনিস কিনছি, সোনার মতো জিনিস।
যাচাই না করে তো কিনতে পারি না। আপনি এটা নিয়ে লাল চাঁদের দোকানে চলে যান সাব। তুমি সঙ্গে যাবে? না সাব, আমি গেলে সন্দেহ করবে, আজে বাজে কথা বলবে। তাহলে তুমি আমার হাতে বিশ্বাস করে সোনা ছেড়ে দেবে? আমরা গরিব মানুষ, কিন্তু মানুষ চিনি সাব। অর্জুন 1 সেকেন্ড সিগারেট টানলো। সোনার কাঠি তার হাতের মুঠোয়। এটা তার কেস নয়, সে এসেছে মেয়েদের পাহারাদার হিসাবে, স্বর্ণ রহস্য সন্ধানে নয়। অতএব এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। সে বলল, ঠিক আছে, কাল সকালে তোমরা এসো, আমি দেখতে চাই সোনাটা খাঁটি কি না। আপনি তখন বললেন কাল সকালেই এখান থেকে চলে যাবেন। অর্জুন লোকটার দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, তোমার নাম কি? লোকটা হকচকিয়ে গেল, সঙ্গীর দিকে তাকালো, তারপর যেন বাধ্য হয়েই বলল, মাংরা। অর্জুন হাসল। আচ্ছা মাংরা ভাই, এই সোনা যদি খাঁটিও হয় তবু তো সাধারণ মানুষের সন্দেহ যাবে না। তার চেয়ে তোমরা যদি এই সোনা নিয়ে ব্যাংকে যাও, তাহলে ব্যাংক এটা জমা রেখে তোমাদের ধার দেবে। এতে সুবিধা হলো, যখন তোমরা টাকার ব্যবস্থা করতে পারবে তখন ব্যাংককে ধার শোধ করে দিলে পরিবারের গয়না ফেরত পেয়ে যাবে। মাংরা মাথা নাড়ল। না সাব, আমরা পড়তে লিখতে জানি না, ব্যাংকে যেতে ভয় লাগে। আপনাদের ভদ্রলোক বলে মনে হওয়ায় সাহস করে এসেছি। এটা কত দাম পেলে বিক্রি করবে? অর্জুন জিজ্ঞেস করল। 1 ভরি আছে, সোনার যা দাম তাই দিন। সোনার দাম কত? মাংরা তার সঙ্গীর দিকে তাকালো। স্পষ্ট হলেও সে বুঝতে পারছে না অর্জুনকে। তারপর বলল, আপনি যদি মেম সাহেবদের জিজ্ঞেস করেন তাহলেই জানতে পারবেন। আজকালকার মেম সাহেবরা সোনার খবর রাখে না। সে কাঠিটাকে আবার দেখল, তারপর মনে মনে ভাবছে এমন ভঙ্গি নিয়ে বলল, জিনিসটা সত্যিই সুন্দর, এরকম গোটাচারেক পেলে ঠাকুরের জন্য মুকুট তৈরি করতে পারতাম। কথাগুলো বলতে বলতেই সে চোখের কোণে তাকিয়েছিল। মাংরা আর তার সঙ্গী দৃষ্টি বিনিময় করল। লোক দুটো সত্যিই বুদ্ধিমান, কোনো মন্তব্য করল না। অর্জুন সোনার কাঠি ফিরিয়ে দিয়ে বলল, মাংরা ভাই, আজকের রাত্রের জন্য তুমি 10টা টাকা নিয়ে যাও, কাল সকাল 7টায় নিয়ে এসো, দিনের আলোয় দেখে তারপর দাম করব। মাংরা মাথা নাড়ল। না সাব, 10 টাকা এখন দিতে হবে না, আমি কাল সকালেই আপনার সঙ্গে দেখা করতে আসবো। সোনার কাঠিটা ফেরত নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে নমস্কার করে সঙ্গীকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। এই সময় একটা গাড়ির হেডলাইট মাঠ দিয়ে ছুটে আসতে লাগলো টুরিস্ট লজের দিকে। লজের সামনে পৌঁছেই পেছনের দরজা খুলে কেউ নামলো। নেমেই মাংরাকে জিজ্ঞেস করলো, ये टूरिस्ट लॉज है? जी मालिक। तुम लोग कौन हो? मुझे सब कोई मांगरा पुकारता, बलदेव जी मुझे अच्छा से जानता। कौन बलदेव? लोकटी বিরক্ত হলো। क्या फालतू बकवास करता है तुम, যাও ভাগো এসে। কথা শেষ করে লোকটি বেশ সপ্রতিভ ভঙ্গিতে এগিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠতে লাগলেন। ঠিক তখনই লজের ম্যানেজার এসে দাঁড়ালেন সিঁড়ির মুখে। ভদ্রলোক তার দিকে তাকিয়ে নিচ থেকে জিজ্ঞেস করলেন, টুরিস্ট লজের ম্যানেজার কোথায়? আমি ম্যানেজার। আপনার এখানে ঘর খালি আছে? আই নিড আ রুম, সিঙ্গল রুম। ঠিক তখনই অর্জুন সোজা হয়ে বসল। লোকটাকে দেখেই চমকে উঠেছে সে। চটপট চেয়ার ছেড়ে ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। লোকটি তখন ম্যানেজারকে কিছু বলতে বলতে উপরে উঠে আসছে। মনে হলো তাকে লক্ষ্য করার অবকাশ পায়নি। নিজের ঘরে ঢুকে বিছানায় চুপচাপ বসে রইল অর্জুন কিছুক্ষণ। অন্যমনস্ক হয়ে সিগারেট ধরালো। এটাও কি কাকতালীয় যোগ? লোকটা নিশ্চয়ই মেয়েদের সঙ্গে দেখা করতে এয়ারপোর্টে গিয়েছিল। ধরা যাক নিজের কোনো কাজে সেখানে গিয়ে হয়তো মেয়েদের দেখতে পেয়েছিল। কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে কার খোঁজে যাবে এমন লোক? আর উত্তর বাংলায় এত জায়গা থাকতে এই মালবাজারে রাত্রির বেলায় এসে টুরিস্ট লজে উঠবে কেন? এমন হতে পারে বাস ছেড়ে যাওয়ায় অনেক বাদে লোকটি খবর পেয়েছিল 4টি মেয়ে। এই মেয়েদের বর্ণনা মনে রাখতে কারো অসুবিধে নেই। আর একটা ছেলে মালবাজারে বাসে উঠে চলে গিয়েছে। খবর পেয়ে এখানে চলে আসা অসম্ভব নয়। হয়তো এখনো জানে না কোথায় উঠেছে ওরা। এমন হতে পারে পথে যে কয়েকটা জায়গা পড়েছে তার সবকটাকেই খোঁজ নিতে নিতে এসেছে যে তারা সেখানে নেমেছে কিনা।
ফলে মালবাজারে পৌঁছতে দেরি হয়েছে। এইসব ভাবনা যদি সত্যি হয় তাহলে লোকটা এখনো জানে না এই ট্যুরিস্ট লজেই মেয়েরা রয়েছে। অবশ্য ম্যানেজারের সঙ্গে কথা বললেই জেনে যাবে এক মুহূর্তে। এত ঘন ঘন সিগারেট খায় না অর্জুন, তবু সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো। মানুষটার পরিচয় জানা দরকার। ঘরের দরজায় দাঁড়িয়ে অর্জুন মাথা নাড়ল। এই লজে যদি ঘর থাকে তাহলে ম্যানেজারকে জিজ্ঞেস করারও দরকার হবে না। রেজিস্টারের নাম ঠিকানা লেখার সময় ভদ্রলোক দেখতে পাবেন 4টি মেয়ে দিল্লি থেকে এখানে এসে উঠেছে। সে ঘর থেকে বেরিয়ে সরু প্যাসেজে দাঁড়িয়ে দুপাশে তাকালো। ভদ্রলোক ঘর পেলেন কিনা বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েদের ঘরের দিকে। পাশাপাশি দুটো ঘর। একটা ঘর থেকে হঠাৎই সেই বিশ্রী চিৎকার ভেসে এলো। অর্থাৎ 4 জন একই ঘরে রয়েছে। অর্জুন দরজায় নক করল। হাসি থামছিল না, কিন্তু একটি গলায় প্রশ্ন হলো, হু ইজ দেয়ার? অর্জুন। দরজা খুলল পুনম। খুলে ওকে দেখে খুশি হলো। ও আপনি, ওয়েলকাম। ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল অর্জুন। 4টে মেয়ে সম্ভবত দুটো বিছানায় ভাগাভাগি করে শুয়েছিল। নন্দিনী ছাড়া বাকি দুজন উঠে বসেছে। পুনম নন্দিনীর পাশে গিয়ে বসল। অর্জুন দুটো চেয়ারের একটাকে টেনে নিয়ে বলল, নন্দিনী, আপনার সঙ্গে জরুরি কথা আছে। নন্দিনীর মুখে বিস্ময় ফুটে উঠল। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে বাকি 3 জন পরস্পরকে ইশারা করল। অর্জুন বলল, না না, আপনারা থাকতে পারেন। সত্যি বলতে কি কারো বাইরে যাওয়ার দরকার নেই। টিনা বলল, ও জরুরি কিন্তু প্রাইভেট নয়। অর্জুন বলল, নন্দিনী, আজ এয়ারপোর্টে যে ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলছিলেন তিনি কে? কিভাবে ওর সঙ্গে আপনার আলাপ হয়? নন্দিনী উঠে বসল। কেন বলেন তো? দুটো ঘটনা ঘটেছে। ভদ্রলোক উঠেছেন শিলিগুড়ির একটা নামী হোটেলে। জলপাইগুড়ি থেকে আসতে আমার দেরি হয়ে গিয়েছিল বলে আমি ওর গাড়িতে লিফট নিই। আমরা যখন শিলিগুড়ি থেকে বাসে উঠি তখন ওই ভদ্রলোক ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে আসেন। সেখানে কি করছেন আমি জানি না, কারণ বাস তখনই ছেড়ে দিয়েছিল। আরেকটু আগে সেই একই ভদ্রলোক গাড়ি নিয়ে এই ট্যুরিস্ট লজে জায়গা খুঁজতে এসেছেন। তাই আমি ভদ্রলোক সম্পর্কে কৌতূহলী। অর্জুন একটানা কথাগুলো নন্দিনীর মুখের দিকে তাকিয়ে বলে গেল। ভার্মা আঙ্কেল এই লজেই এসেছেন? নন্দিনী বিস্মিত। হ্যাঁ, ভার্মা আঙ্কেল কে? আমার বাবা এককালে নেপাল এবং বার্মায় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতেন। তখন ভার্মা আঙ্কেল বাবার পার্টনার ছিলেন। আমার মা ওকে ঠিক পছন্দ করতেন না বলে আমি এড়িয়ে যেতাম। বাবার সঙ্গে বিজনেস নিয়ে কিছু মতবিরোধ হতে বাবা বিজনেস বন্ধ করে দিলেন। তারপরে অবশ্য দিল্লিতে গেলে ভার্মা আঙ্কেল আমাদের সঙ্গে দেখা করতেন। ব্যাস এইটুকু। মিস্টার ভার্মা শেষ কবে দিল্লি গিয়েছিলেন? সপ্তাহখানেক আগে উনি আমাদের দিল্লির বাড়িতে এসেছিলেন। তখন কি আপনার বাবা ওকে বলেছিলেন যে আপনি এদিকে আসছেন? আমি জানি না। অর্জুন এক মুহূর্ত ভাবল, তারপর জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, আমি যদি জানতে চাই আপনার বাবা কি করেন তাহলে আপনি কি অসন্তুষ্ট হবেন? না না, বাবা এখন আর ব্যবসা করেন না। উনি কোনো কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন আজকাল। উনি কি মিস্টার ভার্মার কোনো বিজনেসে টাকা দিয়েছেন? আপনাকে একটু আগে বললাম বাবার সঙ্গে মিস্টার ভার্মার সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তিনি বিজনেস বন্ধ করে দিয়েছেন। আসলে বাবা ওর কাছে অনেক টাকা পান। নন্দিনী বলল, সেটা সম্প্রতি আমরা জানতে পেরেছি। কিভাবে? গত সপ্তাহে যখন ভার্মা আঙ্কেল আমাদের বাড়িতে এসেছিলেন তখন বাবার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। আমি পাশের ঘরে ছিলাম বলে শুনতে পেয়েছিলাম। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? বাবার টাকা ফেরত দিতে বলেছিলেন। ভার্মা আঙ্কেল সেটা দিতে চাননি। এই নিয়ে ঝগড়া। টাকার অ্যামাউন্ট আমি জানি না। অর্জুন জিজ্ঞেস করল, আচ্ছা আপনি বলদেব নামে কাউকে চেনেন? বলদেব? না তো। অর্জুন হাসল। নন্দিনী, আপনার ভার্মা আঙ্কেলের ব্যাপার স্যাপার আমার ঠিক ভালো লাগছে না। মনে হচ্ছে উনি আপনার সম্পর্কে ইন্টারেস্টেড। হোয়াট ডু ইউ মিন? ঠিক বোঝাতে পারবো না। হয়তো উনি আপনাকে বিপদে ফেলতে পারেন। হোয়াই? আমি বিশ্বাস করি উনি আপনাকে অনুসরণ করছেন। ওর সম্পর্কে সাবধান হতে হবে।
কিভাবে? আমার কথা আপনারা শুনবেন? কি বলছেন তার উপর নির্ভর করছে। আজ রাত্রে ডিনার আপনারা যে যার ঘরেই করুন। আমি বা লজের বেয়ারা ছাড়া আর অন্য কেউ ডাকলে আপনারা দরজা খুলবেন না। বেশ, কিন্তু কাল সকালে কি হবে? সকাল হতে এখনো অনেক দেরি আছে। বেশ, তাই হবে। নন্দিনী মুখ ফেরালো। গার্লস, শুনলে তো? পুনম একটু রাগত ভঙ্গিতে জিজ্ঞেস করলে, হু ইজ দিস ম্যান, যার ভয়ে আমাদের এইভাবে লুকিয়ে থাকতে হবে? এটা খুব সরল প্রশ্ন, তাই না? অর্জুন উঠে দাঁড়ালো। উত্তরটা নন্দিনী দিতে পারেন। আমরা যদি একটা রাত অপেক্ষা করি তাহলে ক্ষতি কি? অর্জুন ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়ে দেখলো বেয়ারা প্যাসেজ দিয়ে এগিয়ে আসছে। সে লোকটাকে ডাকলো, শোনো, আজ রাত্রে এই দুটো ঘরে ডিনার এনে দেবে। দিদিমণিরা ডাইনিং রুমে ডিনার খেতে যাবেন না। ঠিক আছে স্যার। আর একটা কথা, মিস্টার রতনলাল গুপ্ত কোন ঘরে আছেন? 4। বেয়ারা চলে যেতে যেতে ঘুরে দাঁড়ালো। এখানে 9:30টার মধ্যে ডিনার খাওয়া হয়ে যায়। আপনি কি ঘরে খাবেন? তুমি আমার ঘরে খাবার ঢাকা দিয়ে যেও। আপনারা কি এখানে কালকে থাকবেন? তাই তো ইচ্ছে আছে। বেয়ারা চলে গেলে অর্জুন সতর্ক পায়ে হাঁটতে লাগলো। ভার্মা যদি সামনে পড়েন তাহলে তৎক্ষণাৎ চিনে ফেলবেন। ফেললে কি করতে পারেন? না, এইরকম জেদের কোনো অর্থ হয় না। ভদ্রলোককে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 4 নম্বর ঘরের সামনে দাঁড়ালো অর্জুন। দরজা বন্ধ। সে মৃদু টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। অর্জুন হতাশ হলো। তবু দ্বিতীয়বার শব্দ করলো অর্জুন, এবং তৎক্ষণাৎ দরজা খুলে গেল। পাজামা পাঞ্জাবি পরে মিস্টার গুপ্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে, তার হাতে একটা খোলা কলম। হু আর ইউ? কি দরকার? লোকটার গলার স্বর শুনে অর্জুন থমকে গেল। সে বলল, আপনাকে বিরক্ত করেছি বলে দুঃখিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি একটু আগে লাউঞ্জে বসেছিলে, তাই তো? দিল্লি থেকে এসেছো। প্রথমটা ঠিক, কিন্তু মেয়েরা দিল্লি থেকে এসেছেন। আমি জলপাইগুড়ির ছেলে। ও, কি দরকার? এখন থাক, আপনি সম্ভবত লিখছিলেন, আমি জানতাম না। ভেতরে এসো। রতনলাল গুপ্ত সরে দাঁড়ালেন দরজা থেকে। ফিরে এসে বসলেন নিজের চেয়ারে। সেখানে টেবিলের ওপর লাইন টানা ফুল স্কেপ কাগজ, যার অর্ধেকটা লেখা হয়ে গেছে। দরজা ভেজিয়ে বিছানার এক ধারে বসলো অর্জুন। রতনলাল বললেন, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো? না না, গুড। কি নাম তোমার? অর্জুন। আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ, আমার আত্মজীবনী। তোমরা হয়তো হাসবে, কিন্তু প্রত্যেক মানুষের একটা নিজস্ব জীবন আছে। আমার এক পরিচিত বন্ধুর বন্ধু বাংলা ভাষায় গল্প লেখেন, জঙ্গলের গল্প। তার সঙ্গে একবার লালজির ওখানে আলাপ হয়েছিল। লালজিকে চেনো? অত বড় জঙ্গল প্রেমিক খুব কম দেখেছি আমি। তা তখন সেই সাহিত্যিক আমাকে বলেছিলেন, আমরা তো বাইরে থেকে বেড়াতে এসে যা দেখি তাই লিখি। আপনারা তো ভেতরে রয়েছেন, একটু আধটু লিখে ফেললে অনেক নতুন তথ্য জানতে পারে সবাই। কথাটা মনে ধরেছিল, হে, তাই এখন কলম ধরেছি। রতনলাল গুপ্ত এক নাগারে বলে গেলেন। অর্জুনের ভালো লাগলো মানুষটাকে। হঠাৎ যেন মনে পড়ে গেল, এইরকম ভঙ্গিতে রতনলাল জিজ্ঞেস করলেন, হ্যাঁ, তা কি কারণে আমার ঘরে আসতে হলো? সেটা এখনো বলনি তুমি। আমরা যদি আগামীকাল সকালে আপনার সঙ্গে বেরিয়ে পড়ি? পারবে না। খুব দ্রুত মাথা নাড়লেন রতনলাল গুপ্ত। কেন? আমি বের হব ভোর 5টায়, যখন পাখি ডাকবে। তোমাদের নিশ্চয়ই তখন মধ্যরাত। না, কাল ভোর 5টায় বেরোতে আমার কোনো অসুবিধা হবে না। চোখে চোখ রাখলেন রতনলাল। তারপর সপ্রশংস ভঙ্গি নিয়ে মাথা নাড়লেন। অর্জুন উঠে দাঁড়ালো। আপনার গাড়িতে আমাদের 5 জনের জায়গা হবে কি? আমার গাড়ি একটা স্টেশন বাগান। এখান থেকে বেরিয়ে একটা গ্যারেজ পাবে বাঁদিকে, সেখানে সেটা দাঁড়িয়ে আছে। দু একটা কাজ ড্রাইভার করিয়ে নিচ্ছে ওখানে। বুঝতেই পারছো, স্টেশন ওয়াগনের পেটে 5 জন কিছুই নয়। নমস্কার, তাহলে কালই দেখা হবে। অর্জুন হাত জোর করে নমস্কার জানিয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে দরজা ভেজিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ।
কাঠের এই টুরিস্ট লজে নিশ্চয়ই কেউ চলাফেরা করছে না, হলে শব্দ বাজত। কাল ভোরে যদি চলে যেতে হয় তাহলে ম্যানেজারকে হিসেব মিটিয়ে দেওয়া দরকার। অর্জুন পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। সে ফিরে এলো মেয়েদের দরজায়। নন্দিনীর ঘরে মৃদু শব্দ করল। দরজা খুলে গেল। জিনিসপত্র চারপাশে ছড়ানো, কিন্তু ঘরে কেউ নেই। সে বিস্মিত হলো, এরা গেল কোথায়? দ্বিতীয় ঘরটিতে কেউ নেই। ফাঁপড়ে পড়ল অর্জুন। এমন কথা ছিল না। সে মেয়েদের বারংবার বলে দিয়েছিল ঘর ছেড়ে না বেরোতে। কোথায় খুঁজবে এদের সে? এমন সময় পায়ের আওয়াজ উঠল। অর্জুন দেখল দুহাতে দুটো ট্রেতে খাবারের প্লেট নিয়ে বেয়ারা আসছে। সে জিজ্ঞেস করলো, এই দুই ঘরের মেম সাহেবদের তুমি দেখেছো? মানে কোথায় গিয়েছে জানো? না সাব, খাবার কি ঘরে দিয়ে যাব? হ্যাঁ, দিয়ে ঢেকে রাখো। অর্জুন দাঁড়ালো যতক্ষণ লোকটি ঘর থেকে বেরিয়ে না যায়। সে বাইরের দিকে যাওয়ার সময় ভাবলো একটা টর্চ নিয়ে এলে হয়। প্রথমবার ওটার কথা খেয়াল ছিল না। তার সুটকেসের করে একটা টর্চ তো থাকার কথা। অর্জুন উল্টো দিকে ফিরল। নিজের ঘরের দরজা টানা ছিল বাইরে থেকে, কিন্তু সেটা এখন ভেতর থেকে বন্ধ। অর্জুন নক করতেই নন্দিনীর গলা পাওয়া গেল। কে? অর্জুন গম্ভীর গলায় বলল, খুলুন, আমি। টিনা দরজা খুলতেই নন্দিনী বলল, সরি, আপনাকে না জানিয়ে এই ঘর দখল করেছি। অর্জুন দেখলো দুটো খাটে ছড়িয়ে ছিটিয়ে বসে মেয়েরা তাস খেলছে। সে খুব বিরক্ত হলো। আপনারা কাজটা ঠিক করেননি। আপনাদের অনুরোধ করেছিলাম ঘর থেকে না বেরোতে। ঘর থেকে বেরিয়ে ঘরেই ঢুকেছি। নিজেদের ঘরে ফিরে যান, আপনাদের খাবার দেওয়া হয়েছে। নন্দিনী উঠে বসল। লোক মিস্টার মহাভারতা, আপনি তখন থেকে এমন ব্যবহার করছেন যেন আমরা বেড়াতে আসিনি, কোনো ক্রিমিনালের ডেরায় ঢুকে পড়েছি। আমি এখনই ভার্মা আঙ্কেলের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছি কেন তিনি আমাদের অনুসরণ করছেন, বা আদৌ করছেন কিনা। উনি স্বীকার করবেন বলে মনে করছেন? অস্বীকার করলেই সব সমস্যা মিটে গেল। অর্জুন হাসল। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন। আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাই একটা বিকল্প ব্যবস্থা করেছি। আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। কাল ভোর 4:30-র মধ্যে সবাই উঠে পড়ব। ঠিক 5টা বাজতে 5 মিনিট আগে এই লজ ছেড়ে সামনের একটা গ্যারাজে যাব। 5টায় গাড়ি ছাড়বে। পরিষ্কার? টিনা প্রায় চিৎকার করে উঠল, ইম্পসিবল! আমি অত সকালে উঠতেই পারবো না। এটা আপনাদের ওপরে নির্ভর করছে। চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। নন্দিনী জিজ্ঞেস করলো, আমরা কেন চোরের মতো পালিয়ে যাচ্ছি? আমরা যে চলে যাচ্ছি তা মিস্টার ভার্মাকে জানতে দিতে চাই না। উনি জানেন যে আমরা এখানে রয়েছি? জানাটা অস্বাভাবিক নয়। নন্দিনী তার পকেট থেকে একটা পার্স বের করে 4টে 100 টাকার নোট এগিয়ে ধরল। তাহলে পেমেন্ট করে দিন। এত লাগবে না, ব্যালেন্সটা রেখে দেবেন। খরচ তো আপনিই করবেন। আমার কাছে টাকা আছে, যখন প্রয়োজন হবে চেয়ে নেবেন। টাকাটা আপাতত আপনাকে দিতে হবে না। মিস্টার রায় যে খামটা আপনার হাতে পাঠিয়েছেন তাতে কিছু টাকা আছে। অবশ্য সেটা মিস্টার অমল সোমের পারিশ্রমিক। আপাতত আমি সেখান থেকেই খরচ করছি। যান, নিজেদের ঘরে চলে যান। অত্যন্ত বিরক্ত হয়ে মেয়েরা একে একে উঠে যেতেই বেয়ারা খাবার নিয়ে এলো। অর্জুন জিজ্ঞেস করলো, ম্যানেজার সাহেব কোথায়? 2 নম্বর ঘরে। 2 নম্বরে কে আছেন? ওই যে এক সাহেব একটু আগে এলেন। ঠিক আছে, কিন্তু ম্যানেজার সাহেবকে এখনই আমার একটু দরকার। ডেকে দেবো? দাও। খাবার ঢাকা দিয়ে বেয়ারা চলে গেলে অর্জুন খাম থেকে টাকা বের করে ঘরের বাইরে পা দিল। বেয়ারার পায়ের শব্দ অনুসরণ করে সে দোতলায় চলে এলো। 2 নম্বর ঘরের দরজায় বেয়ারা মৃদু শব্দ করল। সঙ্গে সঙ্গে একটা গর্জন ভেসে এলো। অত্যন্ত বিরক্ত হয়ে কেউ চিৎকার করে দরজা খুলে চোস্ত হিন্দিতে ধমক দিল, কি চাই এখানে? এত বারবার করে বলে দিলাম ম্যানেজারকে কেউ যেন আমাকে বিরক্ত না করে। কেন এসেছো? কি চাই? এই সময় ম্যানেজার ছুটে এলেন। আরে কি হয়েছে? কেন দরজায় নক করছো? তারপর ঘরের দিকে ফিরে বললেন, আই এম সরি মিস্টার পুরী, আর এমন হবে না। দরজাটা বন্ধ হয়ে গেল। আর কিছুটা দূরে দাঁড়ানো অর্জুন হতভম্ব। মিস্টার পুরী, সে কি ঠিক শুনল?
অসম্ভব। সে স্পষ্ট দেখেছে মিস্টার ভার্মাকে সিঁড়ি ভেঙে উঠে আসতে, কিন্তু ততক্ষণে বেয়ারা ম্যানেজারকে বোঝাচ্ছে কেন সে 2 নম্বরের দরজা নক করেছিল। ম্যানেজার অর্জুনকে দেখে নিয়ে বেয়ারাকে বললেন, 2 নম্বর ঘরে কেউ যেন আজ রাত্রে না যায়। তারপর অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এনি প্রবলেম? অর্জুন এগিয়ে এলো। আমি বিল ক্লিয়ার করতে চাই। কেন, আপনারা কাল ব্রেকফাস্ট নেবেন না? না। ম্যানেজার আর কথা বাড়ালেন না। আসুন। ভদ্রলোককে অনুসরণ করলো অর্জুন। খাতা বের করে ম্যানেজার বিল কাটলেন। টাকা মিটিয়ে দিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, ওই ভদ্রলোক অত বিরক্ত হলেন কেন? কাঁধ ঝাঁকালেন ম্যানেজার। মানুষের ধরন এক একজনের এক এক রকম। কি নাম ভদ্রলোকের? অর্জুন খাতা দেখলো প্রশ্ন করেই। ম্যানেজার জবাব দেবার আগেই সে নাম পড়ে নিয়েছে, SM পুরী, পাটনা। উনি কি এখনই এলেন? হ্যাঁ, এই একটু আগে। অর্জুন তার আগের নামটি পড়ার চেষ্টা করলো, কিন্তু তার আগে ম্যানেজার খাতাটা বন্ধ করে দিয়েছেন। বেশি কৌতূহল দেখানো এক্ষেত্রে সমীচীন হবে না ভেবে অর্জুন সরে এসে লাউঞ্জে দাঁড়ালো। তার দৃঢ় বিশ্বাস হলো ভার্মাই এখানে নাম পাল্টেছেন, এবং যদি কোনো লোকের বদ মতলব না থাকে তাহলে সে নাম পাল্টায় না। অন্ধকার মাঠ, দূরের হাইওয়ের আলো, মাঝে মধ্যে ছুটে যাওয়া লরির হেডলাইট দেখতে দেখতে অর্জুনের এক ধরনের অস্বস্তি শুরু হলো। মাংরা লোকটা সোনা বিক্রি করতে এসেছিল, এবং এখন চোখ বন্ধ করেই বলা যায় সোনাটা মাংরার পৈতৃক সম্পত্তি নয়। অর্থাৎ এইরকম মাংরাদের পেছনে কেউ আছেন যার সোনা পাল্টে টাকা পাওয়া দরকার। অবশ্যই এই সোনা কালো পথে পাওয়া, তাই ন্যায্য দামে বিক্রি করার সাহস তার নেই। কিন্তু মাংরাদের তিনি সংগঠিত করলেন কি করে, এটাই ভাবার কথা। কাল সকালে এখানকার পাট চুকিয়ে চলে গেলে এই ব্যাপারটার সঙ্গে তার সম্পর্ক চুকে যাবে। অর্জুন ঠিক করলো জলপাইগুড়িতে ফিরে গিয়ে অমল সোমকে সমস্ত ব্যাপারটা খুলে বলবে, যদি তখনও খুব দেরি হয়ে না যায়। তখন নিশ্চয়ই অমলদা অনুসন্ধান করতে পারেন। অর্জুন সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। বাদিকে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। লজের আলো ওর গায়ে পড়েছে। ট্যাক্সির ভেতর কেউ নেই, কিন্তু নম্বরের প্লেটটা ভালো করে দেখে অর্জুন লজের দিকে তাকালো। না, আর কোনো সন্দেহ নেই, ভার্মাই লজে এসেছেন। এই ট্যাক্সি তাদের নিয়ে এয়ারপোর্ট ছুটেছিল। এটাই শিলিগুড়ির বাস স্ট্যান্ডে গিয়েছিল। অর্জুন অন্ধকার মাঠের ভেতর দিয়ে হাইওয়ের দিকে হাঁটতে লাগলো। বাস স্ট্যান্ডে এখন কোনো মানুষ নেই, এমনকি চায়ের দোকানের ঝুপড়িগুলো পর্যন্ত ঝাঁপ ফেলা। অর্জুন হাইওয়ে ধরে শহরের দিকে হাঁটতে লাগলো। গ্যারেজের মুখে হ্যাজাক ঝুলছে। স্টেশন ওয়াগনটাকে নজরে পড়ল। এটি রতনলাল গুপ্তর বাহন নিশ্চয়ই। গ্যারেজের পাশেই একটা লাইন হোটেল। এইরকম জায়গায় বলদেব নামের লোকটার খবর পাওয়া যেতে পারে, যে মাংরা আর ভার্মা সাহেবের মধ্যে সংযোগ রেখে চলে। গোটা 5 লোক বেঞ্চিতে বসে খাচ্ছিল। এসব জায়গায় দেশি বিদেশি পানীয় রাতের অন্ধকারে প্রকাশ্যেই বিক্রি হয়। বেশিরভাগ খদ্দেরই ড্রাইভার। দূরপাল্লার লরি থামিয়ে তারা খাওয়া দাওয়া করতে আসে। অর্জুন ঢুকতেই একটা বাচ্চা ছেলে ছুটে এলো, বলিয়ে স্যার। এবং তখনই সে এক ড্রাইভারকে দেখতে পেল, মন দিয়ে রুটি মাংস খাচ্ছে। অর্জুন ছেলেটাকে হাত নেড়ে না বলে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। লোকটা আর চোখে একবার দেখে নিয়ে খাবারে মন দিতে গিয়ে আবার মুখ ফেরালো। চেনা লাগছে। অর্জুন হেসে সিগারেট ধরালো। আজ আপনার গাড়িতে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। লোকটার মনে পড়ল, ওহো হ্যাঁ, আসলে এত প্যাসেঞ্জার রোজ তুলি। কিন্তু আপনি এখানে কখন এলেন? এই তো একটু আগে। আপনি ভাড়া নিয়ে এসেছেন বুঝি? হ্যাঁ, একটা বড় পার্টি পেয়েছি। সেই ভদ্রলোক যিনি এয়ারপোর্ট গিয়েছিলেন, এখন ডেইলি বেসিসে গাড়ি নিয়েছেন। পেট্রোল মোবিল ওর। শিলিগুড়ি থেকেই চলে এলেন? না, এখানে ওখানে উনি কাজ মেটাতে মেটাতে আসছেন। ব্যবসায়ী? তাই মনে হয়। ড্রাইভার খেতে খেতে বলল, আমি তো বুঝতেই পারছি না কি কাজ। প্রায় গাড়ি দাঁড় করিয়ে 10 মিনিট থেকে 8 ঘন্টার জন্য উধাও হয়ে যান। আমাকে অবশ্য অ্যাডভান্স দিয়েছেন, টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। এখান থেকে ফিরে যাবেন? জানি না ভাই। বলেছেন গাড়িতেই শুতে, হুট করে নাকি প্রয়োজন হতে পারে। অর্জুন বুঝল লোকটাকে ভার্মা সাহেব অন্ধকারে রেখেছে। এর কাছে নতুন কোনো খবর পাওয়া যাবে না।
হঠাৎ লোকটা জিজ্ঞেস করলো, আপনি কিছু খাবেন না? না, আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি। লোকটাকে আমি চিনি না, নামটা জানি, বলদেব। এরকম নামের কোনো লোককে এখানে দেখেছেন? মানে কেউ যদি ডেকে থাকে নাম ধরে? অর্জুন আন্দাজে একটা ঢিল ছড়ার চেষ্টা করলো। ড্রাইভার মাথা নাড়ল। না, আমি শুনতে পাইনি। বলদেব কি পাঞ্জাবি? হ্যাঁ। না, কোনো পাঞ্জাবিকে তো এখানে আমি আসার পর দেখি না। অর্জুন মাথা নাড়ল। তারপর আচ্ছা চলি বলে উঠে এলো বাইরে। ভোর 4:30টার সময় দরজায় শব্দ হতে ঘুম ভেঙে গেল অর্জুনের। বিছানায় শুয়েই সে সময়টা দেখল, তারপর তরাক করে উঠে পড়ল। এই সময় দ্বিতীয়বার শব্দ হলো। অর্জুন এগিয়ে গিয়ে নিঃশব্দে দরজা খুলে অবাক হলো। নন্দিনী দাঁড়িয়ে আছে বাইরে বেরোবার পোশাকে তৈরি হয়ে। হেসে বলল, মিস্টার মহাভারতা, আর মাত্র 8 ঘন্টা দেরি আছে। অনেক ধন্যবাদ, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। অর্জুন ব্যস্ত হলো। আমরা 4 জনেই তৈরি। যদি অনুমতি দেন তাহলে এখনই বেরিয়ে পড়তে পারি। গাড়িটা গ্যারাজে থাকবে বলেছিলেন। গ্যারাজটা কোন দিকে? অর্জুন জানালা দিয়ে বাইরে তাকালো। এখনো পৃথিবী জুড়ে ঘন অন্ধকার। সে মাথা নাড়ল। একটু অপেক্ষা করুন, বাইরে এখনো আলো ফোটেনি, আমরা একসঙ্গে যাব। আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। আমরা যথেষ্ট প্রাপ্তবয়স্ক। বয়সটা কোনো ফ্যাক্টর নয়। তাছাড়া আমি ক্যারাটে জানি। খুবই ভালো কথা, তবু জায়গাটা আপনাদের অচেনা, আলোও নেই। পথ গুলিয়ে ফেললে মিস্টার রতনলাল গুপ্ত আপনাদের জন্য অপেক্ষা করবেন না। রতনলাল গুপ্ত? কাল রাতে লাউঞ্জে বসেছিলেন যে ভদ্রলোক। আচ্ছা, আমরা তার গাড়িতে যাচ্ছি। উনি কোথায়? আমাদের সঙ্গে গাড়িতেই ওর দেখা হবে। নন্দিনী হাসল। আপনি সত্যিই বুদ্ধিমান, তৈরি হয়ে নিন। 5:10 অর্জুন মেয়েদের নিয়ে বের হলো। সে প্রত্যেককে সাবধান করে দিয়েছিল যাতে কাঠের মেঝেতে পায়ের শব্দ না হয়। কোনো অতিথির ঘুম ভাঙাতে চায় না সে। ধীরে ধীরে ওরা লাউঞ্জের মুখে চলে এলো। একটা হলদেটে বাল্ব জ্বলছে লাউঞ্জের মুখে। লজের কেউ জেগে আছে বলে মনে হচ্ছে না। অর্জুন চাপা গলায় বলল, আমি আগে লাউঞ্জ পার হয়ে যাচ্ছি, আপনারা পর পর নিঃশব্দে চলে আসুন। অর্জুন গিয়ে ট্যাক্সির পিছনে দাঁড়ালো। ভিতরে সিটে ড্রাইভার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। টুরিস্ট লজটাকে এখন ভৌতিক বাড়ি বলে মনে হচ্ছে। হঠাৎ একটি ঘরে আলো জ্বলে উঠল। ওটা কত নম্বর ঘর বুঝতে পারছে না অর্জুন নিচ থেকে। যদি মিস্টার ভার্মা জেগে ওঠেন তাহলে এই চুপি সারে চলে যাওয়ার কোনো মানে থাকবে না। অর্জুন প্রায় নিঃশ্বাস বন্ধ করেই লক্ষ্য করলো মেয়েরা একে একে নিঃশব্দে সিঁড়ি ভেঙে নেমে এলো। সে আর দাঁড়ালো না, ঠোঁটে একটা শব্দ করে এগিয়ে এলো অন্ধকার মাঠের দিকে। মেয়েরা আসছে পেছনে, কেউ কোনো কথা বলছে না। সম্ভবত অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছে ওরা। বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানো মাত্র অর্জুনের কানে মোটর বাইকের আওয়াজ ভেসে এলো। মোটর বাইক আসছে শিলিগুড়ির দিক থেকে। সাধারণত এত রাত্রে, যেহেতু এখনো অন্ধকারী, তাই রাতই বলা উচিত। কেউ ডুয়ার্সের রাস্তায় মোটর বাইক চালায় না। অবশ্য কাছে পিঠের চা বাগান থেকে অন্তত প্রয়োজনে কেউ ওই সময় বেরোতে পারে। ওরা হেডলাইটের আলো দেখতে পেল। নিচের রাস্তা আলোকিত করে ছুটে আসছে। অর্জুন মেয়েদের ইশারা করলো চায়ের দোকানের ঝুপড়ির পেছনে দাঁড়াতে। মোটর বাইকটা হাইওয়ে দিয়ে বেরিয়ে গেলে আবার হাঁটা শুরু করবে ওরা। অন্তত ওর হেডলাইটের আলোয় নিজেদের আলোকিত করার কোনো মানে হয়নি। দূর থেকেও জেগে থাকা কেউ সেটা দেখে বুঝতে পারবে। মোটর বাইকটা স্পিড কমতে লাগলো। শেষ পথটুকু বরাবর আলোকিত করে সেটা নেমে এলো হাইওয়ে থেকে। মাঠের ভেতর ঢুকে সোজা টুরিস্ট লজের সামনে গিয়ে দাঁড়ালো। অর্জুন অবাক হল। এই ভোরের আগে কে এলো লজে মোটর বাইক চালিয়ে? পাশ দিয়ে লোকটা যখন মাঠে নামলো তখন স্পষ্ট বোঝা গিয়েছে ওর সঙ্গে কোনো জিনিসপত্র নেই। তাহলে এখনই কি প্রয়োজন পড়তে পারে? এই সময় পুনম বললে, আমাদের কি দেরি হয়ে যাচ্ছে? 5টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। ওরা দৌড়তে লাগলো। হাইওয়েতে পায়ের শব্দ বাজলো। পূবের আকাশ একটা নীল ছোপ মাখতে আরম্ভ করেছে। গ্যারেজের বাইরে দাঁড়িয়েছিল গাড়িটা। তার গায়ে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিল এক নেপালি ড্রাইভার। অর্জুন তার সামনে পৌঁছে বলল, মিস্টার গুপ্ত এখনো আসেননি? ড্রাইভার জবাব দেওয়ার আগেই পেছন থেকে গলা শোনা গেল, গুড মর্নিং। ওরা 5 জনে ফিরে দেখলো একটা বড় ব্রিফকেস হাতে নিয়ে মিস্টার গুপ্ত আসছেন।
তিনি যখন গাড়ির সামনে এলেন তখন কাঁটায় কাঁটায় 5টা। রতনলাল গুপ্ত আবার বললেন, গুড মর্নিং এভরিবডি। মেয়েরা প্রায় একই সঙ্গে জানালো, গুড মর্নিং। রতনলাল বললেন, কাঞ্চা, পেছনের দরজা খুলে দাও, এরা আমাদের সঙ্গে যাবেন। তারপর ঘুরে দাঁড়িয়ে হাসলেন। খুব অবাক হয়ে গেলাম। ইয়ং লেডিস অ্যান্ড জেন্টলম্যান যে এত সময় মাফিক বিছানা ছেড়ে উঠে আসবে তা আমি ভাবিনি। মেয়েরা হাসলো। অর্জুন কিছু বলল না। স্টেশন ওয়াগনটা একটু নিজস্ব ধরনের। ড্রাইভারের সিটের পাশে দুজন বসতে পারেন। পেছনে ড্রাইভারের দিকে মুখ ফেরানো সিটে 12 জনের অবলীলায় বসে যেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রতনলাল মেয়েদের দুজনকে সামনে বসতে বললে। নন্দিনী আর চিঙ্কি সেখানে উঠে পড়ল। পেছনের সিটের মাঝখানে বসলো অর্জুন। দুটো মেয়ে দুদিকে জানালায়। স্টেশন ওয়াগনের আরো পেছনে জিনিসপত্র স্তূপ হয়ে রয়েছে। গাড়ি ছাড়ল। সবে ভোর হচ্ছে। সূর্যদেব এখনো দেখা গেল, কিন্তু অন্ধকার ফর্সা হতে আরম্ভ করেছে। হাইওয়ে ধরে ছুটে চলেছে স্টেশন ওয়াগন। দুপাশের গাছগুলো থেকে অন্ধকার মিলিয়ে যাচ্ছে। অর্জুন পেছনে তাকালো। সূর্য ওঠার আগের আলোয় মায়াবী হয়ে শূন্য রাজপথ পড়ে আছে। কাউকে সে অনুসরণ করতে দেখল না। রতনলাল গুপ্ত হাসি হাসি মুখে বসে আছে। নন্দিনী ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, এইসব নদী কি বর্ষার সময় ফেরোসাস হয়ে যায়? স্টেশন ওয়াগন তখন একটা শুকনো নদীর ওপর পাতা ব্রিজ পেরিয়ে ছুটছিল। রতনলাল বললেন, মাই ডিয়ার ইয়ং লেডিজ, যদি অনুমতি দাও তাহলে বলি, বর্ষাকালে এইসব নদীর চেহারা সুন্দর হয়ে যায়। এখন তো হাড় জিরিজিরে নুড়ি আর পাথরের ফাঁকে তীর তীরে জল, দেখলেই মন খারাপ হয়ে যায়। চালসা পেরিয়ে খুনিয়ার মোড়ে পৌঁছানো মাত্র সূর্যদেব দেখা দিলেন। গাড়ি থামাতে বললেন রতনলাল। এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে সরু পিচের রাস্তাটা চলে গেছে ঝালং বিন্দু পর্যন্ত। জল ঢাকা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট সেখানে। এই জঙ্গলটার নাম চাপড়ামারি। অর্জুন নামটা কানে যাওয়া মাত্র সোজা হয়ে বসলো। আরে, আমাদের তো এখানেও থাকার কথা ছিল, চাপড়ামারি ফরেস্ট বাংলো। রতনলাল গুপ্ত জিজ্ঞেস করলেন, তাহলে এখন তোমরা কোথায় যাচ্ছিলে? মেয়েরা মুখ চাওয়াচই করল। অর্জুন বলল, হলংয়ে। হলং তো ফোন সিলিং এর মুখে, যাওয়ার পথে নামিয়ে দিতে পারি। অর্জুন চিন্তায় পড়ল। শিলিগুড়ির ট্যুরিস্ট ব্যুরোর ভট্টাচার্যদা বলেছিলেন চাপড়ামারি, গরুমারা এবং হলংয়ে তাদের জন্য ব্যবস্থা থাকবে। যতদূর মনে হচ্ছে কথা ছিল মালবাজারে খবরটা পাওয়ার, কিন্তু ম্যানেজার তো কিছুই জানাননি এ ব্যাপারে। যদি এমন হয় উনি ভেবেছেন, যা ভাবুন তিনি, লিফট যখন পাওয়া গিয়েছে একেবারে হলং চলে যাওয়া যাক। পথে বিনাগুড়ি নামে একটা জায়গায় গাড়ি থেমেছিল। চা খাওয়া হলো। অর্জুন আশ্বস্ত হলো এই কারণে যে জায়গাটা চোখে পড়ার মতো নয়। 4-5টা দোকান দৃষ্টি আকর্ষণ করবে না কারো। নন্দিনী জিজ্ঞেস করলো, ডুয়ার্স কি এটাকেই বলে? রতনলাল বললেন, হ্যাঁ, জঙ্গল, নদী, চাষের জমি নিয়েই ডুয়ার্স। বীরপাড়ার পাশ দিয়ে মাদারিহাট চলে এলো গাড়িটা। রতনলাল জিজ্ঞেস করলেন, তোমাদের কোথায় ব্যবস্থা হয়েছে? বাইরের বাংলোটাকে বলে মাদারিহাট ফরেস্ট বাংলো, আর জঙ্গলের ভেতর 6 কিলোমিটার গেলে হলং রেস্ট হাউস। বলতে বলতে গাড়িটা একটা গেটের সামনে দাঁড়ালো। এখানে রাস্তা বাঁক নিয়েছে। ডান দিকে ঝিঝি ডেকে চলেছে। ছায়া ছায়া জঙ্গলে একটানা, কেমন রহস্যময় চারধার। জঙ্গলের ভেতর দিয়ে একটা নুড়ির রাস্তা চলে গেছে। তারই মুখটি পোল দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে না পারে। একপাশে পাহারাদারদের ঘর। একজন লোক গাড়ি থামতেই বাইরে এসেছিল। রতনলাল অর্জুনকে বললেন, ওখানে গিয়ে অনুমতি নাও ভেতরে যাওয়ার জন্য। অর্জুনের হাঁটতে ভালো লাগলো। সে এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, হলং কি এই রাস্তায় যাব? লোকটা মাথা নাড়ল। রেস্ট হাউসে থাকবেন? হ্যাঁ। 5 দিন খাতায় এন্ট্রি করতে হবে। পাস? আমাদের সঙ্গে তো পাস নেই। ট্যুরিস্ট অফিসার বলেছেন এখানে থাকবার ব্যবস্থা থাকবে। এই সময় রতনলাল গুপ্ত নেমে এলেন। তাকে দেখা মাত্র লোকটি কপালে হাত ঠেকালো। রতনলাল বললেন, এদের জন্য ব্যবস্থা আছে, পরে খাতায় নোট করুক। এখন গেট খুলে দাও, আমার তাড়া আছে। লোকটি চটজলদি গেট খুলে দিল। নন্দিনী বলল, আপনাকে তো বেশ খাতির করে।
একটুও প্রতিবাদ করল না। রতনলাল বললেন, দীর্ঘকাল একসঙ্গে থাকলে গাছেরাও বন্ধু হয়ে যায়। দুপাশে জঙ্গল, নুড়ি বিছানো পথ, পাখির ডাক আর মাঝে মাঝে বাঁদরের দর্শন। বেশ ভালো লাগলো হলংয়ে পৌঁছতে। এবার ডান দিকে পরপর কয়েকটা কাঠের বাড়ি, কোয়ার্টার্স এবং বন বিভাগের সাইনবোর্ড। দুজন ভদ্রলোক কথা বলতে বলতে আসছিলেন। রতনলাল তাদের দেখে গাড়ি থামাতে বললেন। ওরা থেমে গিয়ে কৌতূহলী চোখে তাকাতে রতনলাল গাড়ি থেকে নামলেন। নমস্কার মিস্টার বিশ্বাস। ভালো তো? জঙ্গলের খবর কি? ভালো। মিস্টার বিশ্বাস এগিয়ে এলেন। অল্প বয়স, সুন্দর চেহারা। আমার কিছু তরুণ বন্ধু এসেছেন, শিলিগুড়ির ট্যুরিস্ট অফিসার কথা দিয়েছেন জায়গা করে দেবেন। মিস্টার বিশ্বাস বললেন, 3টে ঘর তো? টেলিফোন পেয়েছি। রুম নাম্বার 5, 6, 7 আপনাদের জন্য অ্যালার্ট করা আছে। শেষ কথাগুলো অর্জুনের দিকে তাকিয়ে। আপনারা চেক ইন করে যান, পরে খাতায় সই করবেন। রতনলাল বললেন, ইনি রেঞ্জার, এখানকার কর্তা। মিস্টার বিশ্বাস বললেন, কি যে বলেন! আপনার মতো জঙ্গলকে যদি ভালোবাসতে পারতাম তাহলে গর্বিত হতাম। ভাই, জঙ্গলে চাকরি করতে গেলে জঙ্গলকে ভালোবাসতেই হবে। কিছুদিন থাকলে অবশ্য জঙ্গল আপনাকে জোর করে ভালোবাসাবে। ইনি কে? ওহো, আপনার সঙ্গে আলাপ করি দিই। ইনি মিস্টার আহমেদ, থানার চার্জ নিয়ে জয়েন করেছেন। আর ইনি রতনলাল গুপ্ত। এর পরিচয় কি আপনি শুনেছেন মিস্টার আহমেদ? পুলিশ অফিসার যে এমন রূপবান হয় তা অর্জুনের জানা ছিল না। মিস্টার আহমেদ দুহাত যুক্ত করে নমস্কার করলেন। অবশ্যই, আমি এর আগে লাটাগুড়িতে ছিলাম। তখন উনি লালজির সঙ্গে গরুমারা ফরেস্টে গিয়েছিলেন। রতনলাল বললেন, হ্যাঁ, আমারও মনে পড়েছে। আপনার চেহারা একবার দেখলে ভোলা সম্ভব নয়। তা এখানকার খবর কি? মিস্টার বিশ্বাস বললেন, এখন আমাদের নিরাপদে রাখার দায়িত্ব মিস্টার আহমেদের ওপর। জানেন তো আমরা এখন কিরকম আতঙ্কে আছি। রতনলাল কিছু বললেন না। গাড়ি একটা সাঁকো পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। দুপাশে ঘন জঙ্গল, ডান দিকে আর একটা রাস্তা বেঁকে গিয়েছে। সোজা পৌঁছে গেল গাড়িটার লন পেরিয়ে বাংলোর নিচে। গাড়ি থেকে নেমে পুনম চেঁচিয়ে উঠল, বিউটিফুল! সত্যি সুন্দর। অর্জুনও মুগ্ধ হয়ে গেল। ছবির মতো 3তলা কাঠের বাংলো। বাংলো থেকে কিচেনে যাওয়ার জন্য একটা ঘেরা প্যাসেজ। ওপাশে লনের শেষে একটা ছোট্ট ঝর্ণা। ঝর্ণার গায়ে সুন্দর একটা ঘাসের মাঠ, যার মাঝখানে নুনের মাটি রাখা হয়েছে জন্তু জানোয়ারের স্বাদ পাল্টানোর জন্য। আর চারপাশের ঘন জঙ্গল থেকে ভেসে আসছে পাখির চিৎকার, ঝিঝির টানা শব্দ। দুজন বেয়ারা ছুটে এসেছিল গাড়ির শব্দ শুনে। নন্দিনী তাদের বলল, রুম নম্বর 5, 6 আর 7। লোক দুটো ইতস্তত করছিল। কাগজ ছাড়া সম্ভবত এখানে ঘর দেওয়া হয় না। অর্জুন বলল, রেঞ্জার সাহেব আমাদের নম্বরটা বলে দিয়েছেন। এবার কাজ হলো। মেয়েরা রতনলালের কাছে বিদায় নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে তিনি বললেন, চলি ভাই, আমার একটু দেরি হয়ে গিয়েছে। অর্জুন বলল, আপনি আমাদের খুব উপকার করলেন। আপনার সাহায্য না পেলে এত তাড়াতাড়ি আরামে এখানে পৌঁছাতে পারতাম না। রতনলাল হাত তুলে ওকে থামতে বলে গাড়িতে উঠে বসলেন। তারপর মুখ বের করে বললেন, আমার সন্দেহ কোনো ঝামেলা এড়াতেই তোমরা এত ভোরে মালবাজার ছেড়ে এসেছো। আমি জানতে চাই না সেটা কি, কিন্তু ইফ এনি প্রবলেম, সোজা ফুড সিলিংয়ের কাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করুন। অর্জুন দেখলো গাড়িটা বেশ দ্রুতই বাংলোর লন থেকে বেরিয়ে গেল। তার সুটকেস বেয়ারা তুলে নিয়ে গিয়েছে। সিঁড়ি ভেঙে উঠতে লাগলো সে। দোতলায় বাঁক নেবার মুখে অর্জুন এক ভদ্রমহিলাকে দেখতে পেল। খোলা দরজার মুখে দাঁড়িয়ে আছেন। ভদ্রমহিলার পরনে পা ঢাকা ম্যাক্সি, কিন্তু দৃষ্টি অদ্ভুত। এমন দৃষ্টি বড় একটা চোখে পড়ে না, যেন এক্স-রে আই দিয়ে বুকের হাড় পর্যন্ত দেখে নিচ্ছেন। মুখ ফিরিয়ে নিয়ে অর্জুন 3তলায় উঠে এলো। 5, 6 নম্বর ঘর দুটি মেয়েরা দখল করে নিয়েছে। 7 নম্বরের সামনে বেয়ারটি দাঁড়িয়েছিল। অর্জুনকে দেখা মাত্র কপালে হাত ঠেকালো। ব্রেকফাস্ট লাগবে স্যার। কি পাওয়া যাবে? টোস্ট, অমলেট, ফিশ ফ্রাই, চা। সাবাস, জলদি করো। 5, 6, 7 নম্বরের জন্য। অর্জুন ঘরে ঢুকলো। এটিও ডাবল বেডরুম। বাথরুম চমৎকার, পাখা ভালো আছে, বিছানা ধবধবে। আর কি চাই? জুতো পরেই শুয়ে পড়লো অর্জুন। এখন অন্তত এই সকালটায় মেয়েদের বিশ্রাম করা উচিত। কাল অত রাত অবধি জাগার পর আজ রাত থাকতেই তৈরি হয়েছে সবাই। ক্লান্ত না হয়ে কেউ পারে?
এখন তার বন্ধ চোখের পাতায় পরপর অনেকগুলো মুখ। ভার্মা কি তাদের খোঁজ পাবেন? না, কোনো চান্স নেই। তারা মালবাজার থেকে ট্রান্সপোর্ট ভাড়া করলে তবু একটা সুযোগ থাকত। লোকটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। যদি দিল্লির ব্যবসায়ী হয় তাহলে নর্থ বেঙ্গলের গরিবদের মধ্যে সোনা ছড়াতে আসবে কেন? আর টুরিস্ট লজের পুরী নামের লোকটাই বা কে? অমন মেজাজ দেখাতে গেলেন কেন বিয়ারের ওপর? ঘরের দরজা বন্ধ করে ভদ্রলোক কি করতে পারেন? ভোরের মোটর বাইক আরোহী কার কাছে এসেছে? যদি ওদের দুজনের একজন হয় তাহলে কি তিনি মিস্টার পুরী? এক্ষেত্রে ভার্মার ওপর থেকে সন্দেহ তুলে নিতে হয়। অর্জুন ঘুমিয়ে পড়েছিল। বেয়ারার ডাকে ঘুম ভাঙল। লোকটা ব্রেকফাস্টের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। সে মুখ ধুয়ে এসে ব্রেকফাস্ট খেল। পরিমাণ কম নয়। মুখ তুলে জানালা দিয়ে তাকালো। একপাল হনুমান ঝর্ণার ও পাড়ের ঘাসের জঙ্গলে বসে আছে। একজন বসেছে নুনের ঢিবির উপর, যেন সে সভাপতি, আর তার বক্তৃতার শ্রোতা সবাই। দৃশ্যটি বড় ভালো লাগলো। অর্জুনের ঘুমের রেস্টটা তখনও কাটেনি। সে আবার বিছানায় গা এলিয়ে দিল জুতো খুলে। সেটা খোলা মাত্র বেশ আরাম হলো। 4টে মেয়ে এক ঘরে বসেই ব্রেকফাস্ট করল। জঙ্গলের এত ভেতরে এমন ভালো খাবার ওরা মোটেই আশা করেনি। নন্দিনী বলল, চল একটা চক্কর দিয়ে আসি। টিনা চশমা ঠিক করতে করতে বলল, আমাদের গাইড কি বলে দেখো। চিঙ্কি ঠোঁট পাকালো, আমরা বাচ্চা নাকি? এমনিতে মাঝরাত্রে ঘুম ভাঙালো ফালতু ভয় দেখিয়ে। আমরা এখানে কোনো বিপদে পড়বো না, শুধু জঙ্গলের বেশি ভেতরে না গেলেই হলো। 4 জন ঘর থেকে বেরিয়ে অর্জুনের ঘরের দিকে তাকালো। দরজা ভেজানো, কিন্তু সেদিকে ওরা পা বাড়ালো না। নিচে নেমে ওরা বাংলো থেকে বেরিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরল। শুনশান নির্জন পথ। পাখির চিৎকার ছাড়া এখন বাতাসের শব্দ বাজছে। গাছের ডালে ডালে পাতায় পাতায়। রোদ ছায়ায় জাফরি কাটা পথে হাঁটতে ওদের খুব ভালো লাগছিল। দেখতে দেখতে বাংলো এবং আশেপাশের কোয়ার্টার্স চোখের আড়ালে চলে গেল। এখন শুধু জঙ্গল আর জঙ্গল। ওরা একটা ছায়া ঘন কালভার্টের ওপর এসে দাঁড়ালো। নন্দিনী বলল, কি দারুণ রোমান্টিক জায়গা। চিঙ্কি বলল, আমি একটা গান গাইব। রিনা বলল, গাইলে হিন্দি ছবির হিরোইনের মতো নেচে নেচে গাইতে হবে। পুনম কালভার্টের তলা দিয়ে বয়ে যাওয়া সরু কালো জলের ধারাটিকে দেখল। জঙ্গলের অন্ধকারে যেখানে ধারাটি ঢুকে গেছে সেখানে বাঁশের জঙ্গল। পাতাগুলি জল ঢেকে রেখেছে। কেমন গা ছমছমে রহস্য ওখানে। চিঙ্কি ততক্ষণে লাফ দিয়ে কালভার্টের রেলিং ধরে দাঁড়িয়েছে। তারপর এক হাত আকাশে তুলে একটা জনপ্রিয় হিন্দি ছবির গান ধরল। অবিকল নায়িকাদের ভঙ্গি করে সে এমনভাবে নাচতে লাগলো, নিজের গানের সঙ্গে যে মেয়েরা হাততালি দিয়ে তাকে উৎসাহ জানাচ্ছিল। নাচতে নাচতে গাইতে গাইতে চিঙ্কি নানান জায়গা দৌড়াচ্ছিল। শেষে তরতর করে নেমে গেল পাথরে পা ফেলে ঝোড়ার জলের ধারে। তার ভঙ্গি এখন নায়িকাদের গানের শেষ পর্বের মতো। শরীর টয়ের ওপর রেখে শরীর ঘোরাচ্ছে সে। মেয়েরা কালভার্টের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে চিঙ্কিকে উৎসাহ দিচ্ছে। ঘুরতে ঘুরতে চিঙ্কি কালভার্টের নিচের দিকে তাকাতেই তার গলার গান বন্ধ হয়ে গেল। হাত উঠল মুখের উপর, চোখ বিস্ফারিত হলো, কিন্তু সেটা মাত্র 2-3 সেকেন্ডের জন্য। আচমকা একটা তীব্র চিৎকার ছিটকে এলো তার গলা থেকে। নন্দিনী চেঁচিয়ে উঠল, কি হলো? এই চিঙ্কি! ভূত দেখার মতো দৌড়ে চিঙ্কি পাথরগুলো ডিঙিয়ে ওপরে উঠে এলো। তার মুখ এখন একদম সাদা। মধুরা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। নন্দিনী ওর মুখ ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চিঙ্কির কথা বলতে সময় লাগলো। সে কোনো মতে বলতে পারল, ভূত। ভূত! হাঁ হয়ে গেল 3 জন। নন্দিনী জিজ্ঞেস করলো, কি যাতা বলছিস? চিঙ্কি বাহাত বাড়িয়ে ঝোড়াটাকে দেখালো। ওই যে ওখানে। ওরা কালভার্টের তলা দিয়ে বয়ে দেওয়া কালো জলের ঝোড়া দেখলো। নন্দিনী হেসে উঠল, দূর, ভূত বলে কিছু আছে নাকি? চিঙ্কি তখন ঢোক গিলছে। কথা বলার ক্ষমতা ভালো করে পাচ্ছে না বেচারা। একটু আগে যে মেয়ে নাচ গান করছিল সে এখন রক্ত শূন্য। পুনম জিজ্ঞেস করলো, ভূতটা কোথায়? চিঙ্কি কাঁপা গলায় জবাব দিল, নিচে, কালভার্টের নিচে। ওরা 3 জন মুখ চাওয়াচাই করলো। তারপর চিঙ্কিকে ওপরে রেখে পাথরে পা ফেলে নিচে নামতে লাগলো। ওরা কেউ কোনো কথা বলছিল না। গম্ভীর মুখে জলের ধারে পৌঁছে মুখ ফেরাতেই হতভম্ব হয়ে গেল 3 জনে।
কালভার্টের নিচে একটা মানুষ বসে আছে পাথরে হেলান দিয়ে। সে যে মৃত তা বলে দেওয়ার দরকার হয় না। সঙ্গে সঙ্গে পুনম আর টিনা ছুটতে লাগলো ওপরে। নন্দিনী সাহস করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। লোকটার শরীরের নিম্নাংশ জলের মধ্যে, স্রোত বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, ঊর্ধ্বাঙ্গ শুকনো, পরনে খুব মলিন ধুতি আর গেঞ্জি। এদিকের কোনো শ্রমিক হবে, মুখচোখ বাঙালি বলে মনে হচ্ছে না। নন্দিনী চারপাশে তাকালো, কোথাও কেউ নেই। জঙ্গলের জীবন নির্বিঘ্নে চলছে। সে ধীরে ধীরে উপরে উঠে আসতেই পুনম বলল, লেটস গো ব্যাক। নন্দিনী বলল, আমাদের উচিত এখনই পুলিশকে খবর দেওয়া। পুলিশ? পুলিশ কোথায় পাবো? কেন, সেই যে অফিসার যিনি রেঞ্জারের সঙ্গে তখন ছিলেন? ওরা কেউ আর ওখানে দাঁড়াতে চাইছিল না। দ্রুত সবাই হাঁটতে লাগলো টুরিস্ট বাংলোর দিকে। মোড় ফেরার আগে নন্দিনী একবার পেছন ফিরে তাকালো। জঙ্গল চিরে পেছনে পড়ে থাকা পথটা চমৎকার শান্ত। চোখ ফিরিয়ে নেওয়ার আগে সে চমকে উঠল, চিৎকার করে উঠল, লুক! কি দেখলো নন্দিনী? জানতে অবশ্যই শুনতে হবে অন্তিম পর্ব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।